গ্রহণ করেছেন বাংলাদেশের শীর্ষ বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-আচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান এবং ইলেকশন মনিটরিং ফোরামের সম্মানিত পরিচালক, উনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে আসন গ্রহণ করেছেন। স্যারকে আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আসন গ্রহণ করেছেন বুয়েটের অত্যন্ত সুনামধন্য শিক্ষক, ইভিএম বিশেষজ্ঞ ডক্টর মাহফুজুল ইসলাম স্যার, উনিও আজকে আসন গ্রহণ করেছেন। আসন গ্রহণ করেছেন সিলেট কোর্টের এপিপি অ্যাডভোকেট শাহিনুল ইসলাম। উপস্থিত আছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন আন্তর্জাতিক বিষয়ক প্রতিনিধি জনাব আবু সালেহ হিয়া সহ উপস্থিত আছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সম্মানিত সভাপতি জনাব মুসাদ্দিক হোসেন সাজুল। উপস্থিত আছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহানগর শাখার সম্মানিত সাধারণ সম্পাদক প্রভাষক তপন চন্দ্র পাল। উপস্থিত আছেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন জেলা সেক্রেটারি জনাব হাইবুর রহমান ফুকন। আজকে যারা উপস্থিত হয়েছে আমার সামনে সত্যই সম্মানিত এবং স্ব অবস্থানে প্রতিষ্ঠিত অনেকেই আছেন যাদের আমার নাম হয়তো এই মুহূর্তে জানা নেই। উপস্থিত আছেন সিলেট কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর পিপি জনাব সৈয়দা রাশেদা সাইদা আফা, ওনাকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, শুভেচ্ছা বক্তব্য রাখবেন ইলেকশন মনিটরিং ফোরামের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক জনাব অধ্যাপক আবিদ আলী স্যার। ওনাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সবাইকে। প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের নির্দিষ্ট সময় থেকে অনেকটা বিলম্বে আমরা অনুষ্ঠান শুরু করছি, সেজন্যই দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ জানাচ্ছি সংবাদকর্মী যারা এসেছেন, জাতির যারা সত্য প্রকাশ করার জন্য যারা নিবেদিত, আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিভিন্ন সংগঠন থেকে যারা প্রতিনিধি হয়ে এসেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, সিলেট জেলা, মহানগর এবং অন্যান্য থানা কমিটির নেতৃবৃন্দ। আমি প্রথমেই ইলেকশন মনিটরিং ফোরামের পরিচিতি নিয়ে দুই একটি কথা বলবো। ইভিএম বিষয়ে আমাদের সাথে যিনি আছেন, ইভিএম উদ্ভাবন কমিটির অন্যতম সদস্য, বুয়েটের সম্মানিত অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম, এবং ইভিএম নিয়ে যিনি অত্যন্ত গবেষণা করেন, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর আব্দুল জব্বার খান, তিনি ইলেকশন মনিটরিং ফোরামের পরিচালক হিসেবে আছেন। ইলেকশন মনিটরিং ফোরাম 2018 সালে এই মাসে প্রতিষ্ঠা হয়েছে, অক্টোবরে, এবং এটা
মানে কাকতালীয়ভাবে এই 2022 সালে এসে অক্টোবরে নিবন্ধন পেয়েছে, নির্বাচনের আগ মুহূর্তে এসে। এটা একটি কাকতালীয়ভাবে হয়েছে। আমরা যারা আমাদেরকে নিবন্ধন দিয়েছেন, সরকারের উচ্চ পর্যায়ে যারা আমাদেরকে সহায়তা করেছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা গণতন্ত্রের জন্য, মানবতার জন্য কাজ করি, এটা আপনারা জানেন। 18 সালের পর থেকে বিভিন্ন স্থানীয় নির্বাচনে আমরা চেষ্টা করেছি একটি নিউট্রাল জায়গা থেকে, নিরপেক্ষ জায়গা থেকে আমরা ভোটদানের এবং নির্বাচনের সঠিক চিত্র জাতির সামনে উপস্থাপন করার জন্য। কতটুকু আমরা পেরেছি সেটা আপনারা ভালো বিচার করবেন। সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন থেকে আমাদের প্রস্তুতি। আমরা চাই মানুষের যেন ভোটাধিকার প্রয়োগ হয়। এটি একটি গণতন্ত্রের জন্য বড় একটি মুখ্য বিষয়। আমরা অতীতে দেখেছি ব্যালট বক্স ছিনতাই করেছে, প্রকাশ্যে ভোট দিয়েছে, ভুয়া ভোটার ছিল। অর্থাৎ আমার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে আমাকে অনেক ত্যাগ করতে হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখা গেছে ভোট অধিকার হয়ই নাই, ভোট দিতে পারি নাই। আমরা এই জাতি প্রত্যাশা করি এই মুহূর্তে আমার ভোটটা যেন আমি দিতে পারি, এটা একটি সঠিক পথ আমরা চাই। নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি, ওনারা আমাদেরকে ইভিএম নামক একটি ব্যবস্থা দিয়েছেন যেখানে আমার ভোটটা আমি দিতে পারবো, এই নিশ্চয়তাটুকু আমরা পাচ্ছি। বিস্তারিত কথা বলবেন ডক্টর মাহমুদ সাহেব এবং ডক্টর জাবের সাহেব কথা বলবেন। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে এটাই প্রত্যাশা করি আমার ভোটের নিরাপদ একটি ওয়ে। আমি কিভাবে আমার নিরাপদ ভোট দিতে পারবো, মৃত ব্যক্তি যেন ভোট দিতে না পারে, বিদেশে থাকা ব্যক্তি যেন ভোট দিতে না পারে, 100%-এর বেশি যেন ভোট না হয়, এই নিশ্চয়তাটুকু আমি নাগরিক হিসেবে প্রত্যাশা করি। আপনারা কি বলেন? এবং বিনা ভোটে নির্বাচিত হয়ে আসার পথটা যেন বন্ধ হয়ে যায়, এটা আমরা প্রত্যাশা করি। আপনি যে দলের হন না কেন, আপনি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসুন। আপনাকে এটা চান না? জনগণ চিনে না, আপনার এলাকার এমপি আপনি চিনেন না, আপনার এলাকার চেয়ারম্যানকে আপনি চিনেন না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। আমার এলাকার জনপ্রতিনিধি, আমার এলাকার সিটি মেয়র, আমার এলাকার পৌরসভার মেয়র, আমার এলাকার চেয়ারম্যান, আমার এলাকার সংসদ সদস্য, আমি ওনাকে চিনি না, কারণ আমি ভোট দিতে পারি নাই, আমি ওনার মেসেজ পাই নাই, বা উনি আমার কাছে আসেন নাই, বা আমি ওনার কাছে যেতে পারি নাই। এই যে জনবিচ্ছিন্ন জনপ্রতিনিধি আমরা চাই না। যাদের সাথে জনগণের সম্পর্ক রয়েছে, যোগাযোগ রয়েছে, তারা যেন নির্বাচিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারে, এই জায়গাটুকু নিশ্চিত করার জন্য ইলেকশন মনিটরিং ফোরাম কাজ করছে। হ্যাঁ, আমাদের কাজ করতে গিয়ে হয়তো আপনাদের মনে হবে যে আমরা হয়তো 100% সঠিক করতে পারছি না, কিন্তু এটাও তো ঠিক, আমরা শুরু করেছি, এর আগে তো কেউ শুরু করে নাই। যে কয়টা সংগঠন ভোটের অধিকারের জন্য কথা বলছে, একটু আপনি নিরপেক্ষ জায়গা থেকে তাদের কথাগুলো একটু বিশ্লেষণ করে দেখুন না, তারা কারো পারপাস সার্ভ করছে, হ্যাঁ, কারো হয়ে কাজ করছে। এটা দুঃখজনক, এটা আমাদের জন্য দুঃখজনক। ভোটের অধিকারের পক্ষে কথা বলবেন, ভালো কথা, কিন্তু যদি আপনি কারো পারপাস সার্ভ করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আপনি নিরপেক্ষ বলে পক্ষপাতিত কথা বলেন, এটা আমাদের জন্য আরো দুঃখজনক। আমি হ্যাঁ, আপনি দলীয় ব্যক্তি হিসেবে কথা বলতেই পারেন, আপনার দলের কথা, রাজনীতির কথা আপনার বলতেই পারেন, কিন্তু আপনি নিরপেক্ষ লেবাস লাগিয়ে, টেক লাগিয়ে আপনি কোন রাজনৈতিক দলের পারপাস সার্ভ করবেন, এটা তো
আমরা নাগরিক হিসেবে, সুশীল সমাজের ব্যক্তি হিসেবে জনগণের সাথে আমাদের যে যোগাযোগ, আমরা এটা মনে করি যে এটা কেউ প্রত্যাশা করে না। অতএব আমাদের যারা সমাজের মানুষের জন্য যারা ভাবেন, চিন্তা করেন, কথা বলেন, তাদের প্রতি আজকে এই দিন একটা মেসেজ দেবো যে আপনারা অন্তত রাজনৈতিক পারপাস লাভ করবেন না। আপনারা মানুষের ভোটাধিকারের জন্য কথা বলবেন। এই জন্য আপনাদের সাথে আমরা আছি, এই জন্য আমরা কথা বলবো, আপনাদের সাথে একযোগে কথা বলবো। কিন্তু যখন আমরা শুনবো যে আপনারা কারো পারপাস সার্ভ করছেন, তখন তো আমরা আপনাদেরকে সমর্থন করতে পারি না, সাপোর্ট দিতে পারি না। অতএব ইলেকশন মনিটরিং ফোরাম মনে করে এবং আমাদের পরিচালকরা মনে করে ভোটাধিকার প্রয়োগের জন্য, আমার ভোট আমি দেওয়ার জন্য, নিরাপদ ভোটদানের জন্য ইভিএম একটি সঠিক পদ্ধতি। এবং আমাদের আলোচনা আরো বিস্তারিত উঠে আসবে যে ইভিএম এর এটা নেগেটিভ পজিটিভ দিকগুলো উঠে আসবে এবং এটার সঠিক চিত্রটা আমাদের মাহবুব সাহেব তুলে ধরবেন। এবং আমরা আজকে আপনাদের একটা সুযোগ দেব, সেটা হলো যে আপনাদের মধ্য থেকে আপনারা প্রশ্ন করতে পারবেন, প্রাণ করে প্রশ্ন করতে পারবেন। যেমন প্রশ্নগুলো আমি বলে দিই আপনারা করে, সেটা হচ্ছে যে অনেকে আমাকে, আমি দায়িত্বে আছি তো, আমাকে অনেকে বলে যে একজনের ভোট আরেকজনে দিয়ে দেয়, তারপরে দিলে নৌকায় আসে ধানের শীষ, ধানের শীষ দিলে আসে নৌকায়, মানে এরকম মার্কা পরিবর্তন হয়। এইগুলা নিয়ে আমাদের স্যারেরা কথা বলবেন, ওনারা বিস্তারিত কথা বলবেন। আমি মনে করি দেখেন, যখন কম্পিউটার আবিষ্কার হচ্ছে তখন বিশাল বিক্ষোভ হয়েছে, আমাদের তথ্য পাচার হয়ে যাবে, আমাদের প্রাইভেসি নষ্ট হয়ে যাবে। অথচ আজকে ঘরে ঘরে কম্পিউটার, হাতে হাতে কম্পিউটার, কম্পিউটার না হলে আমাদের সমাজ চলে, আমাদের জীবনযাত্রা অচল হয়ে যাবে। অ্যান্ড্রয়েড সেট এক সময় অনেকেই ব্যবহার করত, আজকে হাতে হাতে ডবল অ্যান্ড্রয়েড সেট। 1960 সাল থেকে আমেরিকাতে ইভিএম ব্যবহার হচ্ছে। আমরা ওই দিন ব্রাজিলের যিনি রাষ্ট্রদূত আছেন ওনার সাথে কথা বলেছিলাম, ওনারা বললেন 30 বছর আগ থেকে ওনারা ইভিএম ব্যবহার করছেন। শুধুমাত্র রাজনৈতিক কারণে আমরা কেন একটা প্রযুক্তি বিরোধিতা করব? রাজনীতি আপনি করবেন, অবশ্যই করবেন, সরকার আসবে, সরকার যাবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, কেউ চিরদিনের ক্ষমতায় আসে না। অতএব আমি আর বিশেষ কিছু বলবো না। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আজকের মুখ্য আলোচক যারা আছে, বিশেষ করে এখানে দুজন আইনজ্ঞ আছেন, এখানে আমাদের এপিপি শাহানু সাহেব আছেন, লাকি আপা আছেন এখানে, ওনারাও কথা বলবেন এবং আপনারাও কথা বলবেন। আজকে আমরা হাউস ওপেন করে দেবো, আমাদের আলোচকদের আলোচনার পরে আমরা হাউস ওপেন করে দেবো, আপনারা কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। যদি সংবাদকর্মীরা কথা বলতে চায়, আমরা আপনাদের কথা শুনবো। আমরা এইভাবে প্রতিটা বিভাগীয় শহরে যাব, মানুষের ফান্স বা মানুষের মনের অনুভূতিটা আমরা বোঝার চেষ্টা করব। তো আর বিশেষ কিছু না বলে সকলকে আবারও শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে কথা বলবেন আমাদের ডক্টর মাহফুজ, কথা বলবেন ডক্টর আব্দুল জব্বার খান, তিনি বুয়েটের উপ-উপাচার্য এবং ইলেকশন মনিটরিং ফোরামের সম্মানিত পরিচালক। আমরা আপনাকে কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, ধন্যবাদ আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। সিলেট আমার সিটি রিলেটেড 73 থেকে 78 এই সময়টা আমি সিলেটে ছিলাম।
এবং আমার বাসাও খুব কাছে ছিল এখান থেকে, আম্বরখানা গোয়াইপাড়া যে জায়গাটা, একটা প্রেস ছিল সেই সময়, যুগভেরি প্রেস নামে একটা প্রেস ছিল। যুগভেরি প্রেসের ঠিক অপোজিটেই আমার বাসা ছিল। আমি রশিদ চৌধুরী সাহেবের বাসায় ডায়াগোনালি কিছু, এখন সেখানে অ্যাপার্টমেন্ট হয়ে গেছে ওই বাসার জায়গাটা। আর আমার স্কুল কিন্তু ছিল ব্লুবার স্কুল, যে ব্লুবার স্কুলের এই ক্যাম্পাসের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো যখন সিলেটে আসার কথা আমাকে শ্রদ্ধেয় আলোচনা বললেন, আমি এক কথায় রাজি হয়ে গেছি। সিলেটে আসার এই সুযোগটা আমি কখনই ছাড়তে চাই না। এটা আমার এক ধরনের এর সাথে নারীর সম্পর্ক আছে। আমি খুবই আনন্দিত যে আজকে সিলেটের এই পূর্ণভূমিতে দাঁড়িয়ে আপনাদের সামনে দুটো কথা বলার সুযোগ পেয়েছি। অবশ্যই আমাদের পুরো বিষয়টা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক, ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটা নিয়ে আমরা কথা বলবই। তার আগে একটু আমাদের বাংলাদেশের যে নির্বাচনের ইতিহাস, সেটা একটুখানি আমাদের পর্যালোচনা করে আসা দরকার আছে। আমাদের দেশে 3 ধরনের নির্বাচন হয়েছে। একটা হচ্ছে আপনার পার্লামেন্টারি ইলেকশন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, আর আরেকটা হলো রেফারেন্ডাম। আপনারা এখানে যারা উপস্থিত আছেন আমার সামনে, তাদের আমার মনে হচ্ছে বেশিরভাগেরই জন্ম 75-এর পরে। 75-এর আগের ইতিহাস বা মুক্তিযুদ্ধের আগের ইতিহাস, এগুলো বেশি হয়তো আপনাদের সবার দেখার সৌভাগ্য হয়নি। আমরা রেফারেন্ডাম দেখেছি, আমি যখন সিলেক্ট হই, প্রথম রেফারেন্ডামটা আমরা দেখেছি হলো 77। একটা সামরিক শাসন বা সামরিক শাসককে, তার পক্ষে মানুষের সম্মতি আছে কি নাই, হ্যাঁ না, এবং সেই ভোটটি কিন্তু কাজ হয়েছিল পেপার ব্যালট। হা বাক্সে ভোট দিবেন অথবা না বাক্সে, ব্যালট পেপার একটাই। সেখানে আমরা দেখেছি যে 88% ভোটার উপস্থিত ছিল, এইভাবেই বলা হয়েছে। এবং সেই 88%-এর মধ্যে 98% ভোটারই হা ভোট দিয়েছে। সেভাবেই কিন্তু রেজাল্ট পাবলিশ হয়েছে। আমরা তো 77 সালে যখন এই ভোট হয়, তখন কিন্তু আমরা আমাদের বাসায় বসেছিলাম। মামারা খালারা যারা ভোটার ছিলেন, আমার অনেক মামাই সিলেটে ছিলেন সে সময়, যারা ভোটার ছিলেন তাদেরকে আমরা ভোট কেন্দ্রে যেতে দিই। ওনাদের মাধ্যমেই শুনেছি, এখন যারা মন্ত্রী ভবিষ্যৎ আছেন, যারা স্থানীয় বয়স্ক মানুষ যারা আছেন, তারা নিশ্চয়ই জানবেন ভোট কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয়, কিন্তু 88% ভোট কাস্ট হয়ে গেছে, আর তার মধ্যে 98% ভোট কিন্তু আপনি। এরপরে ওটা সামরিক শাসকের জন্য। এরপরে কিন্তু আরেকটা রেফারেন্ডাম হয়েছিল, সেটাও আরেক সামরিক শাসক, 85। যে আরেকটা রেফারেন্ডাম হলো, সেটাও আরেকজন সামরিক শাসকের পক্ষে দেশের মানুষের সম্মতি আছে কিনা, হা বা না, সেটার জন্য। এবং সেখানে ভোটার টার্ন আউট একটু কম ছিল, 73%, কিন্তু হা ভোট করেছিল 94%। এর আগেরটায় হা ভোট করেছিল 99%। আর এরপরে আরেকটা রেফারেন্ডাম হয়েছিল 91 সালে, যে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে আমরা যেতে চাই কিনা, সেখানে কিন্তু ভোট কাস্ট হয়েছিল মাত্র 35%। আগের দুটো ছিল সামরিক শাসনের গতি, আর পরে যখন গণতান্ত্রিক সরকারের দিকে আমরা গেলাম, ইলেকটেড গভর্নমেন্ট চলে আসলো, তখন শুধু রেফারেন্ডামটা হয়েছিল একটা ইস্যুতেই, যে আপনার পার্লামেন্টারি হবে নাকি প্রেসিডেন্সিয়াল হবে। সেখানে টার্ন আউট কমে গেল 35%, কিন্তু সেই 35%-এর মধ্যে 84% মানুষ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে ফিরে যাওয়ার পক্ষে রায়।
এবং আমরা পার্লামেন্টারি ফর্মে ফিরে আসলাম। এখানে প্রেসিডেন্ট নির্বাচন হয়েছিল তিনটি বাংলাদেশে, তিনটাই সামরিক শাসনের অধীনে। একটা 78-এ, আরেকটা 81-এ এবং আরেকটা হচ্ছে 89-এ। আপনারা জানেন কার জন্য কোনটা সেটা আমি নাম বলছি না, আর সালগুলো থেকে আপনারা মিলিয়ে নিতে পারবেন। এই তিনটা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু রেজাল্টটা খুব অদ্ভুত ছিল। সবগুলোতেই দেখা গেছে যে ভোটার টার্ন আউট 54 থেকে 55%। ম্যাজিক নাম্বারের মতো একটা নাম্বার, 54 থেকে 55%-এর বেশি এই তিন ইলেকশনের কোথাও ভোট কাস্ট হয়। এর বাইরে আমরা যে 11টা ইলেকশন দেখেছি সেগুলো সবই হচ্ছে পার্লামেন্টারি। এর মধ্যে বঙ্গবন্ধু কিলিংয়ের আগে 75-এর আগে একটা নির্বাচনই হচ্ছে, সেটা 73। 70-এর নির্বাচনে সেটা তো পাকিস্তান পিরিয়ডে, আর স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু কিলিংয়ের আগে একটা নির্বাচন হয় 73%। সেখানেও ভোটার কাস্টিং ছিল, টার্ন আউট ছিল 55%। এরপরে এরপরে তিনটা পার্লামেন্টারি ফর্ম অফ পার্লামেন্টারি ইলেকশন হয়, তিনটাই কিন্তু সামরিক শাসনের। 79-এ, 86-এ এবং 88-এ। এরপরে আসে হচ্ছে আপনার যখন এরশাদ সরকারের পতন হলো 90-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে, তখন 91-এর ইলেকশন কন্ডাক্ট করার জন্য একটা ইন্টারিম গভর্নমেন্ট করা, কারণ গভর্নমেন্ট তো আর নাই, একটা শূন্য অবস্থা আছে। সেটাকে ঠিক কেয়ারটেকার গভর্নমেন্ট বলা যায় না, সেটা একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল, জাস্ট টু কন্ডাক্ট দি ইলেকশন। তখনও ফর্মাল যে কেয়ারটেকার গভর্নমেন্ট সেটা কিন্তু হয়। সেই নির্বাচনেও 55% ভোট কাস্ট। এরপরে আসলো 96-এর 15ই ফেব্রুয়ারি নির্বাচন, সেখানে ভোট কাস্ট হয়েছিল 20%। দুটি দল ছাড়া বাকি সবাই আপনার নির্বাচন বয়কট করেছিল। পরে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা ঠিক করা হয় খুব প্রচন্ড এবং প্রবল আন্দোলনের মাধ্যমে। মাগুরা নির্বাচন প্রেক্ষাপট ছিল এবং 96-এর 15ই ফেব্রুয়ারির যে জাতীয় নির্বাচন, এই দুটো প্রেক্ষাপটে তখন কিন্তু একেবারে যেটা একটা বলা যায় যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে তখন সেখানে তত্ত্বাবধায়ক সরকার রূপরেখা ঠিক হলো এবং তার আওতায় যে নির্বাচনটি হলো সেখানে 76% মানুষ ভোট দিতে এসেছিল। ওটাই ছিল ফার্স্ট ক্যাটের ইলেকশন আন্ডার 2001-এ তখন যারা 96 নির্বাচিত হয়েছিলেন তারা শান্তিপূর্ণভাবেই আবার ক্যাটের গভর্নমেন্টের মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়া শুরু করেন এবং সেই ক্যাটের গভর্নমেন্টের আওতায় নির্বাচন হয়। এরপরে যখন 2006-এ যখন নির্বাচন দেওয়ার বিষয়টি ছিল, বা যেটি 2007-এ হওয়ার কথা ছিল, সেইখানে গিয়ে কিন্তু আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা নানানভাবে বিতর্কিত। আপনারা জানেন যে একজন বিচারপতিকে, পার্টিকুলারলি একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রদান করার জন্য তার বয়স বাড়ানো হলো, সেটা নিয়ে পরে অনেক আন্দোলন হলো, সংগ্রাম হলো, আপত্তি তোলা হলো অন্যান্য দলগুলো থেকে। পরে গিয়ে তাকে বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার মধ্যে যে অন্যান্য অপশনগুলো ছিল, অন্য যাদেরকে দায়িত্ব দেওয়া যেত তাদেরকে বাদ দিয়ে ডিঙিয়ে রাষ্ট্রপতি স্বয়ংই চিফ অ্যাডভাইজার হয়ে গেল। সেই যে অ্যাডভাইজারি প্যানেল প্রথমে যেটা হলো, সেখান থেকে একটা পর্যায়ে গিয়ে 4 জন রেজিগনেশন দিয়ে দিলেন। তারপরে আবার নতুন করে অ্যাডভাইজারি প্যানেল হলো, এগুলো নানান জিনিস, এবং এক পর্যায়ে কিন্তু সেখানে সামরিক শাসনের ব্যাকআপে একটা তত্ত্বাবধায়ক সরকার দাঁড়িয়ে, যেটাকে মনির ফখরুদ্দিন সরকার হিসাবে বলা হয়েছে। যাই হোক, পরবর্তীতে সেই তত্ত্বাবধায়ক সরকার যেটি 2008-এ নির্বাচন করতে সক্ষম হলো, সেখানে 87%। এরপরে তত্ত্বাবধায়ক সরকার কোথা বাতিল হলো, পরপর 3 টার্ম থাকার কথা ছিল, আদালতের রায় হলো, সংশোধনী হলো সংবিধানে, সেই হিসেবে এটা বাতিল হলো। বাতিল হওয়ার পরে যে 2014 ইলেকশন, সেখানে
বটন হলো। তারপরে যে নির্বাচনের অংশগ্রহণ আমরা দেখলাম, ভোট কাস্টিং হচ্ছে 39%। এবং এরপরে 2018 সালে যে নির্বাচনটি হচ্ছে সেটিতে যদিও অংশগ্রহণমূলক ছিল, কিন্তু সেটি নিয়ে নানান প্রশ্ন আছে। এগুলো হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে বাস্তব। আমি কথাগুলো বলার পিছনে কারণ হচ্ছে এই যে এতগুলো নির্বাচন, যেগুলো কথা আমরা বললাম, রেফারেন্ডামই বলি, প্রেসিডেন্ট ইলেকশন বলি, বা পার্লামেন্ট নির্বাচন বলি, যে কটা হয়েছে এই পর্যন্ত, এই সবগুলি নির্বাচনের অনেকগুলোতেই আমি নিজে ভোট দিতে পেরেছি বা নিজে ভোট দিতে গিয়েছি। এবং এর মধ্যে অনেকগুলোই আছে যেগুলো তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন। কিন্তু পেপার ব্যালটে যে ভোটিং সিস্টেমটা, এই ভোটিং সিস্টেমটা প্রচণ্ডভাবেই ত্রুটিপূর্ণ। এটি আমাদের কাছে সবসময় মনে হচ্ছে। আমরা যখন ইলেকশন মনিটরিং ফোরামের প্ল্যাটফর্ম থেকেও বিভিন্ন নির্বাচন আমরা প্রত্যক্ষ করেছি, পর্যবেক্ষণ করেছি, তখনও কিন্তু আমাদের কাছে একই জিনিস মনে হচ্ছে। আমি একটু ত্রুটিগুলো আগে একটু তুলে ধরি। আমি একজন ভোটার, আমি লাইনে দাঁড়িয়ে আছি, ভালো কথা। অনেক সময় দেখা যায় যে লাইন আর চলছে না। আপনি লাইনে আছেন, দাঁড়িয়ে আছেন 30 মিনিট ধরে, 40 মিনিট ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। এই সিনারিওটা যারা আপনারা ভোট দিয়েছেন, তারা পেপার ব্যালটে যারা ভোট দিয়েছেন, তাদের এই এক্সপিরিয়েন্স থাকার কথা। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি খুব ভালো একটা কেন্দ্রে ভোট দিই, সেখানেও আমার এই এক্সপিরিয়েন্স হয়েছে। 30 মিনিট ধরে, 40 মিনিট ধরে আমি লাইনে দাঁড়িয়ে আছি। কেন? ভিতরে কিন্তু খুব বেশি মানুষ নাই। ভেতর থেকে যে মানুষ বের হয়, দেখি 1 জন 2 জন করে বের হয়। তার মানে এমন তো না যে প্রত্যেকটা সেন্টারের মধ্যে আমি যেখানে আছি সেখানে প্রত্যেকটা বুথে অনেক মানুষের ভিড়, সে কারণে আমি বুঝতে পারছি না এটি নয়। কারণ মানুষ বের হচ্ছে, কিন্তু কি ঘটছে ভেতরে আমরা সহজেই কিন্তু বাইরে থেকে অনুমান করতে পারছি। সেখানে কোনো শক্তিমান ওই এলাকাতে, ওই কেন্দ্র যে কোনো দলে হতে পারে। ওইখানে যারা শক্তিশালী, ওই কেন্দ্রকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করার মতো যাদের শক্তি আছে, সেটা ABCD যে কোনো রাজনৈতিক দল হতে পারে, তারা সেই কেন্দ্রটাকে তাদের আওতায় নিয়ে ফেলেছে। একজন ঢুকছে, সে গিয়ে ব্যালট পেপারে 5 মিনিট দাঁড়িয়ে থেকে 100টা সিল দিয়ে সেগুলি। তারপরে যখন আমি ঢুকছি, আমি যখন ঢুকলাম, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে যে আপনি আপনার ভোটটা হয়তো দিতে পারবেন, আরেকটা হতে পারে প্রথমেই আপনি যখন গিয়ে বলবেন যে ওই ওখানে তো পোলিং এজেন্টরা বসে থাকে, যেটা ট্রেডিশনাল সিস্টেম, কী হয়, পোলিং এজেন্টরা বসে থাকে, আমরা সেখানে যাই, গিয়ে আমরা আমাদের পরিচয় দিই। আমি গিয়ে বললাম যে আমার নাম XYZ, তো তখন ওনারা লিস্ট দেখে বের করে। অনেক সময় পোলিং এজেন্টরা হয়তো একেবারে চেহারা দেখেই চেনে, তারা বেশিরভাগই লোকাল লোকজন থাকে। আজকালকার যে বাস্তবতা, তাতে পোলিং এজেন্ট হিসেবে যারা কাজ করবে, তারা আপনাকে আমাকে চিনবে বলে আমার মনে হয়। ইভেন গ্রামের দিকেও পোলিং এজেন্টরা ভোটারদেরকে চিনতে পারবে চেহারা দেখে, সেই সম্ভাবনা কিন্তু এখন অনেক কমে গেছে, কারণ সেই সামাজিক যোগাযোগটা এখন আর নাই। যাই হোক, সেটা তো এখনকার কথা। কিন্তু তখন যেটা হতো যে আমরা যেতাম, গিয়ে বলতাম যে আমি অমুক, তো সে তখন লিস্ট খুঁজে বের করে বলতো যে আপনার ভোট তো দেওয়া হয়ে গেছে। অথবা ভোট দেওয়া হয়ে গেছে যদি হয়ে থাকে, ওই যে একজন যে বেরিয়ে গেল শক্তিমান, যে বেরিয়ে গেল, তখন বলবে যে কই আপনার নাম তো নাই, আপনার নাম খুঁজে পাচ্ছি না লিস্টে। যে কোনো একটা বলবে, ভাই আপনারটা দেওয়া হয়ে গেছে বলবে, অথবা বলবে আপনার নাম তো লিস্টে আসে নাই, ভুল করে আসে। তা আপনিও মন খারাপ করে চলে গেলেন যে আমি ভোট দিতে আসছিলাম, কিন্তু নির্বাচন কমিশনের ভুলের কারণে আমার নামটা লিস্টে আসে নাই। আসলে কিন্তু আপনার নামে ভোটটা হয়ে গেছে জাল, মানে আরেকজন একটা পার্টিকুলার মার্কায় ভোট দিয়ে চলে। আচ্ছা, এটা গেল হচ্ছে যদি। আর যদি আপনি যান, আমি গেলাম, গিয়ে বললাম যে আমি অমুক, তো ওরা ওইখান থেকে নামটা বের করে একটা টিপ দেয়, তারপরে বলে যে ব্যালট পেপার এখানে আছে। ব্যালট পেপারে একটা উপরের অংশ আছে, নিচের অংশ আছে। উপরের অংশটা আপনি আপনার নাম লিখবেন, আর কি দিবেন, স্বাক্ষর দিবেন, তাই না? তারপরে কেটে নিচের যে ব্যালট অংশটা সেটা নিয়ে আসবেন, তারপর আপনার মার্কারটি স্টিক দিয়ে বক্সে দিবেন। এখানে দেখেন এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার মধ্যে কোথাও কি মানে এটা আইডেন্টিফাই করার, সুচিহ্নিত করার উপায় আছে যে আমি যে গিয়ে বললাম যে আমি অমুক, এটা কিভাবে আইডেন্টিফাই হতো?
হওয়ার কোনো সুযোগ ছিল? আপনার ছবি আছে? নাই। আপনার এনআইডি ছিল? নাই। কিছুই তো নাই। ফিঙ্গারপ্রিন্ট দেখা হয়েছে, চেক করা হয়েছে, কোনো কিছুই নেই। যার ফলে ওই যে জাল ভোট দেওয়ার সুযোগটা কিন্তু তখন অনেক বেশি ছিল। এবং এই যে এতগুলো নির্বাচন বললাম, একেবারে আপনারা যেটাকে মনে করেন যে সবচেয়ে ফেয়ারেস্ট, সেই সমস্ত নির্বাচনের কথাই আমি বলছি। সেগুলো তো এইসব ঘটনা ঘটেছে। তারপরে কি হয়েছে যে আপনার কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাও, এই সমস্ত ঘটনা তো আছে। এবং সেটার রিয়াকশনটা হতো কোথায়, যেখানে শক্তি সমান সমান বা কাছাকাছি, যখন এরা টের পেত যে ও 100 মেরে গেছে, তারপরে আরেক গ্রুপ ঢুকতো, তাই না? ঢুকে তারা কিন্তু আবার ওদেরকে বিদায় করে দিয়ে এবার তারা তাদের মার্কায় 100 মারত। তো আপনার 100 100 200 তো ওরাই মেরে চলে গেল। জনগণের ভোট কোথায়? এটা কি হয় নাই? এদেশে হয়েছে। যতগুলো নির্বাচন বললাম, কম বেশি সবগুলোতেই এই ধরনের ঘটনা ঘটে আসছে। তাহলে আমাদের মূল সমস্যাটা আসলে কোথায়? মূল সমস্যাটা হচ্ছে এই পেপার ব্যালট। পেপার ব্যালটটা এটা যথাযথ প্রক্রিয়া নয়। আমাদের নির্বাচন নিয়ে যত সন্দেহ, যত অশান্তি, যত টার্মোয়েল, যত কোয়েশ্চেন, এই সবগুলোই কিন্তু আসছে মূলত পেপার ব্যালটের কারণে। যখনই আপনি পেপার ব্যালট থেকে একটা শুদ্ধ সিস্টেমে আসতে পারবেন, আপনি নিশ্চিত হবেন যে আমি ছাড়া আমার ভোট একে অন্য কেউ দিতে পারবে। এবার আসেন, যখন ইলেকট্রনিক ভোটিং মেশিনটা আসবে, বিশেষ করে সর্বশেষ যে ইলেকট্রনিক ভোটিং মেশিন যে ভার্সনটা, একবার প্রথমটার কথা আমি বলছি, এবার এখন যেটা নতুন এসছে, এই ইভিএম এর মাধ্যমে সারা দেশে অলরেডি 900টা নির্বাচন হয়েছে। জাতীয় নির্বাচন, উপনির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন সবকিছু মিলে প্রায় 900টার বেশি হতে পারে নির্বাচন হয়েছে। এবং এর মধ্যে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু নির্বাচন হয়েছে প্রায় 250 বেশি। এই ইভিএম ইউজ করে আমরা ইলেকশন মনিটরিং ফোরাম থেকে আমাদের শ্রদ্ধেয় আবেদ ভাই এবং আপনারা যারা আছেন, আমাদের সারা দেশে 50টি সংগঠন, অঙ্গ সংগঠন আছে, আপনারা যেমন আছেন সেরকম আমরা মনিটরিং করছি। আমরা যেটা দেখেছি, ইভিএম এ কি করে আপনাদের এটা জানা দরকার। অনেকে জানেন, আর একটু আমরা ডিটেইল করলে সুবিধা হয়। ইভিএম এ মেশিনটা যখন প্রথম চালু করা হয়, তখন একটা কেন্দ্রে তো প্রিজাইডিং অফিসার আছে, আর তার যে বুথগুলো আছে সেই বুথগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আছেন। আপনারা এখানে অনেকেই হয়তো সেই অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার ভূমিকা কাজও করেছেন বা করবেন। তাদের কাছে একটা কার্ড থাকে, পোলিং কার্ড, আরেকটা কার্ড থাকে অডিট কার্ড, আরেকটা কার্ড থাকে এসডি কার্ড। 3টা কার্ড। প্রফেসর মাহফুজুল ইসলাম আছেন উনি, আমি ভুল বললে সুযোগ করতে পারি। এই পোলিং কার্ডটা মেশিনটাতে ঢোকালে পরে মেশিনটা চালু হয়। তার আগ পর্যন্ত কিন্তু এটাকে কেউ চালু করতে পারে না। এবং এটা যখন চালু হয়, চালু হওয়ার পরপরই একটা প্রিন্ট আউট নেওয়া মেশিন। যে আমরা যখন দোকানে গেলে ক্যাশ মেশিন আছে না, ওখানে আপনার একটা স্লিপ বের হয়, এখানেও কিন্তু মেশিন থেকে একটা রোল বের হয়। সেই মেশিনটা থেকে যে কাগজটা বের হয়, এরকম চওড়া একটা কাগজ, সেটাতে মেশিনটা কয়টার সময় অন করা হলো সেই টাইমটা আসে। তার মানে ভোট শুরু হয়েছে ধরেন সকাল 9টা, এই 9টার সময়টা কিন্তু সেখানে আসবে। তাহলে এই 9টার আগে কারো কোনো ভোট কিন্তু দেওয়ার সুযোগ নেই। 1 নম্বর, রাতের ভোট প্রশ্নে আসে। ভোটের সময় ভোটটা হবে, কারণ যখন পোলিং এজেন্ট যখন পোলিং আপনার প্রিজাইডিং অফিসার যখন এটা অন করবেন, তখনই মাত্র এটা শো করবে যে টাইম আছে। এবং এই ইভিএম মেশিনগুলোতে যে ঘড়ি ব্যবহার করা হয়েছে, সেগুলো 200 বছর পর্যন্ত নিখুঁতভাবে সময় দিতে পারে। সেই কোয়ালিটির ক্লক এখানে ইউজ করা হয়েছে। এরপরে যেটা হবে, প্রত্যেক ক্যান্ডিডেট যারা প্রার্থী আছেন বিভিন্ন মার্কার, তাদের প্রত্যেকের নামের পাশে সেখানে ভোটের সংখ্যাটা আসবে 0000000। যখন ভোট শুরু হয়েছে তখন সব শূন্য। এই ইনফরমেশনটা কিন্তু পোলিং এজেন্ট যারা আছেন তারা সহ ওই কেন্দ্রের
ওই বুথের যে স্টেট প্রিজাইডিং অফিসার তারা সবাই সাক্ষী দিবে। তার মানে ভোট শুরু হলো। এরপরে আপনি গেলেন ভোট দিতে গিয়ে আপনি প্রথমে আপনার এনআইডি দিবেন। সেই এনআইডিটা স্মার্ট এনআইডি হতে পারে, নন স্মার্ট, আমি একটুখানি সময় নেব কারণ এই প্রক্রিয়াটা সবাই জানা দরকার। নন স্মার্ট এনআইডি হতে পারে, যে কোনোটা দিয়ে আপনি প্রথমে তাকে দিলে সেখানে সেটা স্ক্যান করে আপনাকে আইডেন্টিফাই করবে, আপনার সম্পর্কে তথ্যটা আসবে, আপনার ছবি আসবে, আপনার আসবে, সব আসবে, জন্ম তারিখ, বাবা মা, সব ঠিকানা সব এসেছে। যদি কারো কাছে কোনো কারণে, আমাদের গ্রামের মানুষ যারা আছেন তাদের অনেকের কাছে, যারা শ্রমজীবী মানুষ আছেন তাদের অনেকের কাছে হয়তো এনআইডি নাই, এনআইডি নষ্ট হয়ে গেছে অথবা আনতে ভুলে গেছেন, যদি এরকম হয় তাহলে ভোটার আইডি আছে, ভোটার আইডি নাম্বারটা শুধু সঙ্গে জেনে আসলেই। ওই ভোটার আইডিটা যখন যদি ওটা না থাকে তাহলে কিন্তু ভোটার আইডিটা পাঞ্চ করা যায়। ওই নাম্বারটা পাঞ্চ করলেও কিন্তু আপনার এনআইডি এবং অন্যান্য যে তথ্য সেটা চলে আসবে। এইটুকু তথ্য আসার পরে তারপরে কিন্তু ভোটিং মেশিন অন হয় না, ব্যালট মেশিন যেটা সেটা অন হয়। এরপরেও কিন্তু আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ক্রস চেক করতে হবে যে আপনি আসলে সেই ভোটার। তার আগ পর্যন্ত কিন্তু ব্যালট মেশিন অন হয়। তাহলে এরপরে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেন, ফিঙ্গারপ্রিন্ট দিলে পরে ব্যালট মেশিন অন হবে। সেই ব্যালট মেশিনের কাছে গিয়ে আপনি যেখানে আপনার মার্কারটা শো করছে, যে মার্কে আপনি ভোট দিতে চান, তার ডান পাশে যে বাটনটা আছে সেই ডান পাশের বাটনে আপনি প্রেস করলে আপনার ভোটটা ওইখানে যাবে। তারপরে যাবে না, আপনার কনফার্ম বাটনটা টিপতে হবে, নিচে একটা বাটন আছে কনফার্মটা টিপলে আপনার মার্কে আপনার ভোট যাবে। তারপর আপনি বেরিয়ে যাবেন। ঠিক আছে, আপনার কাজ কিন্তু শেষ। এখন প্রশ্ন অনেকগুলো আসে। 1 নম্বর প্রশ্ন হলো যে আমি ফিঙ্গারপ্রিন্ট যখন দিতে যাব, ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে কি হবে? ফিঙ্গারপ্রিন্ট যদি ম্যাচ না করে তাহলে কিন্তু আপনাকে ওই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছেন তাকে ডাকা হবে। তিনি আসবেন, এসে তিনি অন্যান্য পোলিং এজেন্ট যারা আছেন তাদের সবাই মতামত নেবেন, সম্মতি নেবেন, নিয়ে বলবেন যে ওনার কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করছে না। তাহলে তাকে আমরা, তার ম্যাচ করছে না মানে তার আগে যে ফিঙ্গারপ্রিন্ট ছিল, ধরেন আপনার ফিঙ্গারপ্রিন্ট আগে ছিল কিন্তু বা একজন, আমি বলবো যে ধরেন একজন গৃহস্থালী কাজ করেন, একজন গ্রামের মহিলা, ভদ্র মহিলা কাজ করেন, তার ফিঙ্গারপ্রিন্ট যেটা এনআইডি কার্ডে ছিল সেটা যে কোনো কারণে হোক কাজ করতে করতে বা হলুদ, মরিচ, লবণ এগুলো রাখতে রাখতে তার এই ফিঙ্গারপ্রিন্টটা নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন তো তার একটা ফিঙ্গার আছে এবং তার একটা প্রিন্ট আছে। তো তখন ওই প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের সবার সম্মতিক্রমে ওনাকে ওনার আগের ফিঙ্গারপ্রিন্টের উপরে তার বর্তমান ফিঙ্গারপ্রিন্টটি বসানোর পারমিশন। এটাকে বলা হচ্ছে ওভাররাইট পারমিশন। এই ওভাররাইট পারমিশন প্রিজাইডিং অফিসারদেরকে দেওয়া আছে 1%। এটা নিয়ে একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বিভিন্ন মহলে যে 25% নাকি তারা ওভাররাইট করতে পারে না, 1%। অর্থাৎ একটা কেন্দ্রে যদি 500, একটা বুথের জন্য যদি 300 জন ভোটার থাকে লিস্টে, তার মধ্যে মাত্র 3 জনকে এই সুযোগ দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে। তাও কিন্তু প্রিজাইডিং অফিসার চাইলেই করতে। এবং আবার খেয়াল করেন, ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু প্রিজাইডিং অফিসারের না, যিনি ভোট দিতে আসছেন আপনি, আপনার ফিঙ্গারপ্রিন্টটা মিলছে না, আপনি কিন্তু আপনার আগের ফিঙ্গারপ্রিন্টের উপরে এখন নতুন ফিঙ্গারপ্রিন্টটা দিচ্ছেন যাতে করে আপনাকে মেশিন অ্যালাউ করে, আপনি যেন ভোটটা, আপনার ভোটটা যেন আপনি দিতে পারেন। প্রিজাইডিং অফিসার বা বাইরের কারো কোনো ফিঙ্গারপ্রিন্ট কিন্তু সে নেই, এবং সেটাও মাত্র 1%। এই জিনিসটা করা হয়েছে। এখন নির্বাচন কমিশন যেটা করছে এটাকে আরো বেশি সিকিউর করার জন্য তারা বলছে যে আমরা সব প্রার্থীরই 10 আঙ্গুলের ছাপ এখন নিয়ে নিই। অনেকেই 10 আঙ্গুলের ছাপ কিন্তু অলরেডি আছে, যাদের স্মার্ট কার্ড আছে, আর যাদের নাই তাদের 10 আঙ্গুলের ছাপ নিয়ে নেওয়া হবে। তাহলে সুবিধাটা হচ্ছে এটা যে তার যদি কোনো কারণে এই আঙ্গুলের ছাপটা না মিলে তাহলে এটা দিয়ে ট্রাই করবে, এটা দিয়ে না মিললে এটা দিয়ে ট্রাই করবে, এইভাবে করে করে তার যেহেতু 10টা আঙ্গুল আছে কোনো না কোনো আঙ্গুলের ছাপ তো তারটা সরাসরি মিলবে। তাহলে ওই যে 1% ওভাররাইট যেটা করার বিষয় সেটাও কিন্তু তখন আরো কমে আসবে। তার মানে ওই বিষয়টা কিন্তু আর থাকছে না। এরপরে অনেকে যেটা বলে থাকেন যে বুথের ভিতরে, আমি এখানে প্রেস করলাম, বুথের ভিতরে গিয়ে দেখলাম যে সেখানে
অন্য একজন লোক দাঁড়িয়ে আছে মাস্তান টাইপের, তার কারণে আমি গিয়ে আমার মার্কে আমি ভোট দিতে পারবো না। হ্যাঁ, এটা হতে পারে। বুথ ক্যাপচারিং কিন্তু ইভিএম এর প্রবলেম। বুথ ক্যাপচারিং কিন্তু ম্যানেজমেন্ট ইস্যু, শান্তি শৃঙ্খলা বাহিনীতে যারা আছেন তাদের ইস্যু। তারপর আমি বলি, এই ঘটনাটা কিন্তু একজন ভোটার কিন্তু একবারই শুধু ভোট দিতে পারে, দুইবার পারে। এখন আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আপনি গেলেন, ভিতরে গিয়ে দেখলেন যে ওখানে আপনাকে ভোট দিতে দিচ্ছে না, সে তার পছন্দের মার্কাতেই ভোট দিয়ে দিল, ফাইন হতে পারে। এরপরে যিনি আসবেন তার ক্ষেত্রেও এটা হলো, এরকম ধরেন 5 বার হবে। এই 5 বার যখন হবে তখন কিন্তু বাইরে এটা কমপ্লেইনটা চলে যায়। ওই 5 জন মানুষ তো যারা বঞ্চিত হচ্ছেন, যেহেতু একবারে ওই আগে যেটা ছিল পেপার ব্যালটে একজন ঢুকে একসাথে 100টা দিয়ে দিতে পারত, এখানে কিন্তু একজন মাস্তান একটার বেশি সে দিতে পারবে না এট এ টাইম, তাহলে তার সংখ্যাটা কমে আসছে। কিন্তু ঘটনাটা যখন 5 বার 6 বার 10 বার ঘটবে, 10টা ভোট যদি এরকম পড়ে, তখন কিন্তু ওই কেন্দ্রের ভোট বাতিল হওয়ার মতো একটা সম্ভাবনা আসে, সুযোগ থেকে যাবে প্রিজাইডিং অফিসারের কাছে। তাহলে এটাতে সিকিউরিটি অনেক বেশি। আরেকটা বিষয় হচ্ছে, ভুয়া ভোটারের তালিকা একবার হয়েছিল, আপনাদের মনে আছে, 1,20,00,000 ভুয়া ভোটার। এই ভুয়া ভোটারদের কেউ যার এনআইডি নাই, যার ফিঙ্গারপ্রিন্ট নাই, এরকম কেউ কিন্তু এখানে ভোট দিতে পারে। কোনো মৃত ব্যক্তি, বিদেশে অবস্থানরত ব্যক্তি, অথবা এখনো যার ভোটার হওয়ারই সময় হয় নাই, এরকম কেউ কিন্তু এখানে এসে কোনোভাবেই ভোট দিতে পারে। এই মেশিনের কারণে ভোট দিতে হলে ভোটারকে সশরীরে ভোট কেন্দ্রে আসতেই হবে। এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় স্বচ্ছতার জায়গা। এবং সে কারণে আপনারা একদম নিশ্চিত থাকেন, ইভিএম এর মাধ্যমে যখন ভোট কাস্টিং হবে, তখন কখনোই 80-90% ভোট কাস্টিং হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম। ওই যে জাল ভোটের সংখ্যা কমে যাবে, একজন এসে যে 300টা মেরে যাবে, আরেকজন এসে আরেক দলের লোক এসে 300টা মেরে যাবে, এভাবে 2-3 হাজার ভোট এমনি পড়ে যাবে একটা কেন্দ্রে, সেই সম্ভাবনা কিন্তু অনেক কম। ভোটারকেই তার ভোট দিতে হবে। এই জন্য বলি, আমরা মনিটরিং ফোরাম থেকে মনিটর করে যেটা বুঝেছি, যে এর চেয়ে সুন্দর মেশিন আর হতে পারে। আর এই মেশিনটার সাথে কোনো ইন্টারনেট কানেকশন নেই, কোনো পেন ড্রাইভ কানেকশন দেওয়া সম্ভব, কোনো নেটওয়ার্ক কানেকশন দেওয়া সম্ভব, কোনো ওয়াইফাই কানেকশন দেওয়া সম্ভব, এই ধরনের কোনো জায়গায় এই মেশিন নেই। তাহলে আপনার ডেটা যে অন্যখানে ট্রান্সফার হয়ে যাবে, অন্যখান থেকে এটাকে কন্ট্রোল করবে, এই ধরনের সম্ভাবনা, যেটা পৃথিবীর অনেক জায়গায় অনেক মেশিনে আছে, সেখানে কিন্তু ওই সমস্যা আছে, কিন্তু আমাদের মেশিনটাই সেই সমস্যা নেই। এবং এর ফলে আরেকটা যেটা হবে এই মেশিনটা ইউজ করলে, সেটা হলো আপনারা জানেন যে 2018 নির্বাচনে আমরা মনিটরিং ফোরাম থেকে মনিটর করেছি, প্রায় 40,000 কেন্দ্র ছিল। এর মধ্যে প্রায় 24টা কেন্দ্রে আমরা জেনেছি 100%-এর বেশি ভোট কাস্ট, মোর দেন 100%। এটা কিভাবে সম্ভব? কিন্তু হয়েছে। এই মেশিন ইউজ করলে কোনোদিনই 100%-এর বেশি ভোট কাস্ট হবে। যদি সবাই আসে, সবাই যদি থিওরিটিক্যালি ধরে নিলাম, সবাই যদি আসে, তাহলে ম্যাক্সিমাম 100%, কিন্তু 100.1% এই মেশিন থাকার কারণে এটা সম্ভব। তাহলে এটা অনেক দিক থেকে কিন্তু আমাদের একটা নিশ্চয়তা। এবং সবচেয়ে বড় কথা কি, যখন আপনার ভোটটা আপনি দিতে পারবেন, শুধু আর কেউ দিতে পারবে না, এবং যে জায়গায় দিবেন সেই জায়গাতেই হবে। অনেকে একটা কথা বলেন, আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে জিজ্ঞেস করেন, আমি প্রশ্নগুলো আগেই বলে দিই, যে আমি জাহাজ মার্কেট ভোট দিলাম, কিন্তু ভোট চলে যাবে আলকাতরা মার্কেট, এটা হওয়ার সম্ভাবনা আছে? এটা ইম্পসিবল। কেন ইম্পসিবল সেটা প্রফেসর মাহমুদুল ইসলামকে আমি বলার সুযোগটা দিয়ে রাখছি, উত্তরটা উনিই দিবেন। এবং আরেকটা বলার জিনিস হলো এই মেশিনে, সেটা হলো আমি যখন ঢুকলাম, আমি হয়তো দেখলাম যে জাহাজ মার্কা সিরিয়ালে 2 নম্বরে আছে, ব্যালটে 2 নম্বর, ব্যালট প্যানেল যেটা আছে সেখানে আমি জাহাজ মার্কা খুঁজে দেখলাম 2 নম্বরে আছে। আপনি যখন গেলেন, আপনি গিয়ে দেখবেন যে জাহাজ মার্কা আছে 7 নম্বরে। ওগুলো চেঞ্জ হতে থাকে, একই জায়গায় থাকবে না। তাহলে ওই যে
এইখানে ভোট দিলে আরেকখানে চলে যাবে, এই জিনিস কিন্তু ওই কারণেও হবে। তারপরে আরো ডিটেইল আছে, বা আবেদ ভাই গেলেন, উনি গিয়ে দেখলেন যে এবার জাহাজ মার্কা আছে 3 নম্বর, সেট ইজ র্যান্ডমলি চেঞ্জ, মার্কাটার পজিশন চেঞ্জ হয়ে যায়। এই সব কিছু মিলে আমরা যেটা দেখেছি ফ্রম ইলেকশন মনিটরিং ফোরাম, আমাদের অভিজ্ঞতা থেকে, আমাদের ইয়ে থেকে, যে এটা ইভিএম যদি ইউজ করা হয়, এটা এখন নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে, এটা যদি ইউজ করা হয় তাহলে আমাদের দেশে যে নির্বাচন নিয়ে যে নানান অশান্তিগুলো হয়, সংঘর্ষ হয়, রক্তক্ষয় হয়, এবং ভালো রাজনীতিবিদ যারা আছে, যারা তৃণমূল পর্যায়ে রাজনীতি করেন, মানুষের জন্য যাদের মনের মধ্যে অনুভূতি আছে, তারা ক্রমশ আস্তে আস্তে উঠে আসতে পারবে। এছাড়া কিন্তু একটা স্বচ্ছ নির্বাচন, মানে এটা আমি বলছি না যে এটা দিয়েই সমস্ত স্বচ্ছতা নির্বাচন নির্ধারণ করা সম্ভব হবে, কিন্তু এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে এই মেশিন কাজ করছে। এটাকে কেন্দ্র করে আমরা আস্তে আস্তে কিন্তু স্ট্রিমলাইন হয়ে যাব। একটা জায়গা থেকে কিন্তু আপনাকে মেশিনের উপরে আসতে হবে, তাহলে কিন্তু হবে। দেখেন, একটা ওয়াশিং মেশিন যখন কাজ করে, আপনি তাকে যেখানে সেট করে দেন, সে সেই অনুযায়ী কাপড়টাকে সেই পরিমাণ ওয়াশ করে, এবং যতবারই দিবেন সে একই কাজই করবে। কিন্তু আপনি একটা কাজের বুয়া রেখে কাজ করেন, সে এক এক দিন এক এক রকম পরিষ্কার করবে। হিউম্যান যে ইয়েটা আছে, এররগুলো, সেখান থেকে সরে আসতে হলে আপনাকে ক্রমশই কিন্তু মেশিনের দিকে আসতে হবে, যেখানে আপনার জাতীয় স্বার্থ বিশেষভাবে কিছু কাজ আছে যেটা আমরা মেশিন ছাড়া পাই, আর কিছু কাজ আছে যেখানে আমরা মানুষ ছাড়া পাই। সব কিছু মিলে আমার মনে হয় যে একটা আগামীতে স্বচ্ছ সুন্দর নির্বাচনের জন্য এটি একটি উপাদান হিসেবে কাজ করবে। আরেকটি বিষয় যেটা আমাদের বলতেই হবে, ইলেকশন মনিটরিং দুটো বিষয় বিশেষ করে আমরা একটা বিষয় হচ্ছে যে আমরা দেখি যে বিভিন্ন সময় নির্বাচন কমিশনে আমাদের কিছু কিছু দূতাবাস থেকে রাষ্ট্রদূতরা সেখানে ঘন ঘন যাওয়া আসা করে, বিশেষ করে নির্বাচনের বছর। এটি প্রচণ্ডভাবে দৃষ্টিকোণ, দেশের মানুষ এটাকে পছন্দ করে। প্রভাবশালী রাষ্ট্র, তাদের তার রাষ্ট্রদূতরা যাবেন, সেটা স্বাভাবিক হতে পারে। আমাদের যে নির্বাচন কমিশন আছে, সেটি কিন্তু একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদ দ্বারা পরিচালিত। তার বাইরেও আরো 15টা বিধিবিধান আছে, আইন আছে, সেগুলো দিয়ে তারা পরিচালিত। কিন্তু সেখানে যখন কোনো রাষ্ট্রদূত বা কোনো দেশের রাষ্ট্রদূতরা বেশি যান, তখন মানুষের মনে যেটা সমস্যা দেখা দেয়, অনাস্থা দেখা দেয়। অনাস্থাটা কার প্রতি? নির্বাচন কমিশনের প্রতি। যে নিশ্চয়ই ওই বিদেশি যারা এসছেন, তারা কোনো একটা প্রেসক্রিপশন দিয়ে যাচ্ছে, সেটা অনুযায়ী প্যারাসিটামল আসবে, সেটা অনুযায়ী হিস্টাসিন আসবে। সেটাতে জনগণের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়। সেই জন্য যারা বিদেশি রাষ্ট্রদূতরা আছেন, তারাও সেটি বিবেচনার মধ্যে রাখা উচিত। এবং নির্বাচন কমিশন যেহেতু তারা একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কারণ দেশের মানুষের আস্থাটা কিন্তু সংবিধানের প্রতি। রাজনৈতিক দলগুলোর প্রতি যে আমাদের আস্থা অনাস্থার বিষয়টা আছে, সেটা কিন্তু বিভক্ত, কিন্তু সংবিধানের প্রতি আপনার আস্থা কিন্তু বিভক্ত হতে পারে, সেটা ইউনিফাইড, সেটা এক। সেখানে যখন আমরা দেখি যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানে ঘন ঘন যাওয়া আসা করে, তখন মানুষ কিন্তু বিভ্রান্ত হয়, মানুষের আস্থার জায়গাটা কিছুটা হলেও কমে যায়। দেশের মানুষ চায় সাংবিধানিক প্রতিষ্ঠান, এটা একটা রাষ্ট্রের প্রতিষ্ঠান, অভিভাবকের ভূমিকায় সে থাকে, এবং সে দেশের মধ্যেও অভিভাবকের ভূমিকায় থাকবে, বিদেশিদের সাথেও সে একটা অভিভাবকের ভূমিকা। এটি আমাদের ইলেকশন মনিটরিং ফোরাম থেকে আমাদের। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে নির্বাচনে কে আসবেন আসবেন না, সেটা যদিও তাদের চয়েসের বিষয়, তবে শক্তির ভারসাম্য যদি বলেন, শক্তির ভারসাম্যটা কিন্তু আসে অংশগ্রহণ। আপনি যদি অংশগ্রহণ থেকে দূরে থাকেন,
তাহলে সেটা দৃষ্টিনন্দনও হয় না, দেখতে ভালো লাগে না, দেখতে খারাপ দেখায়, সেটা ঠিক, গ্রহণযোগ্যমূলক কম মনে হয়, সেটাও ট্রু, আমি এটা অস্বীকার করবো না। কিন্তু আলটিমেটলি অংশগ্রহণ না করে শক্তির ভারসাম্য আপনি আসলে কীভাবে নিশ্চিত করবেন? সম্ভব না। রাজনৈতিক দলগুলোর জন্য সবচেয়ে বড় উৎসবই হচ্ছে নির্বাচন। মুসলমানের জন্য সবচেয়ে বড় উৎসব ঈদ, সনাতনী ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। তো সেই সময় সে উৎসবে যাবে না? অবশ্যই। তখন তাকে অন্যান্য অঙ্ক করলে হবে? হবে না। তার উৎসবে তো তাকে যেতে হবে। উৎসবে যদি আপনি না যান তাহলে সেই উৎসব যেমন ম্লান হয়ে যায়, আর আপনি যে গেলেন না উৎসবে, আপনিও কিন্তু সমাজচ্যুত হয়ে গেলেন। কাজেই উৎসবে সবার অংশগ্রহণ করা উচিত। অংশগ্রহণমূলক নির্বাচন হলে প্লেইং ফিল্ড বলেন, লেভেল প্লেইং ফিল্ড বলেন, শক্তির ভারসাম্য বলেন, সবই তখন অটোমেটিক করবে। পাহারাটা কে দিবে? আপনি মাঠ ছেড়ে দিয়ে যদি দূরে চলে যান তাহলে তো পাহারা দেওয়ার করতে, তাহলে মাঠে থাকা উচিত। শক্তি সহ সব কিছু নিয়ে নির্বাচনী শক্তি, যেটা শক্তি মানে আমি বলছি না পেশি শক্তি, নির্বাচনী শক্তি, সেই নির্বাচনী শক্তি নিয়ে সবাইকে মাঠে থাকতে হবে। তাহলে আমরা দেখবো যে অংশগ্রহণ করতে। আর ইভিএম কয়টা আসনের জন্য ব্যবহার হবে না হবে সেটা সম্প্রতি নির্বাচন কমিশনের সাথে আমাদের যে একটা সভা হয়েছে, ইলেকশন মনিটরিং ফোরাম, তারপরে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন তার সংবাদ সম্মেলনে যে তাদের লক্ষ্য হচ্ছে তারা সর্বোচ্চ 150 আসনে ইভিএম ব্যবহার করবেন। কিন্তু সেটি নির্ভর করবে এই ডিসেম্বরের মধ্যে সরকারের কাছ থেকে তারা যে 9,000 কোটি টাকা বাজেট চেয়েছে, সেই 9,000 কোটি টাকা বাজেট তারা পান কিনা সেটা। কারণ এরপরে যদি বিলম্ব হয়ে যায় তাহলে তাদের এটা তৈরি করা, এটা বিতরণ করা ইত্যাদি যে বিষয়গুলো আছে বাস্তবতা, সেটা তাদের পক্ষে হয়ে যাবে। তখন হয়তো 150 না হয়ে সেটা নাম্বারটা কমে যেতে পারে। তাদের ইচ্ছা, কিন্তু তারাও কনভিন্সড যে হ্যাঁ ইভিএম ইউজ করাটা, তারা 5-6 মাস ওয়েট করেছেন, এটাকে নানানভাবে এক্সামিন করেছেন, বিশেষজ্ঞ দিয়ে এক্সামিন করেছেন, করে তারা এটাতে কনক্লুশনে এসছেন যে এটা একটা ভালো মেশিন, যেটার মাধ্যমে স্বচ্ছভাবে নির্বাচন করা সম্ভব। আমি আপনাদেরকে আরেকটা একটা ডকুমেন্ট থেকে একটা কথা বলা দরকার আছে, সেটি যাতে আমরা বিভ্রান্ত না হই। রাজনৈতিক দলগুলো কি ইভিএম চায় নাকি চায়, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন আছে। বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দল হচ্ছে 39। এর মধ্যে নির্বাচন কমিশন সংলাপের জন্য আহ্বান করেছিল, সেখানে 29টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। যারা আসেন নাই তারা আসেন নাই, যারা আসবেন তাদেরকে নিয়ে আমাদের কথা। সেই 29টি রাজনৈতিক দলের মধ্যে 12টি রাজনৈতিক দল সরাসরি ইভিএম এর পক্ষে বলেছে, 6টি রাজনৈতিক দল সরাসরি বিপক্ষে বলেছে যে ইভিএম হলে আমরা নির্বাচন বা ইভিএম নির্বাচনে ইউজ করা যাবে। আর বাকি যে 11টি, তার মধ্যে 5টি রাজনৈতিক দল বলেছে যদি ইভিএম দিয়ে ইভিএম কীভাবে ব্যবহার করতে হয় না করতে হয় ইত্যাদি যদি নির্বাচনের আগে যদি যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণ দেওয়া হয়, জনসচেতনতা তৈরি করা যায়, তাহলে ইভিএম নিয়ে তাদের কোনো আপত্তি নেই। তো নির্বাচন কমিশন বলেছে যে এটা তো আমরা সব নির্বাচনের সময় করি, যখনই আমরা ইভিএম ইউজ করি তখন আমরা সেটা মাঠ পর্যায়ে একটা ডেমনস্ট্রেশন বা ইত্যাদি সব কিছুই ব্যবস্থা করি, উন্মুক্ত থাকে এবং তার মাধ্যমে আমরা এটা করে থাকি। কাজে ওই 5টি রাজনৈতিক দলের যে আপত্তি সেটা নাকচ হয়ে গেল। সেই হিসাবে 12 জন পক্ষে বলেছে আর 5 জন বিপক্ষে বলেছে, 17 জন পক্ষে হয়ে গেল। ওই 5 জন এখন পক্ষে, তাহলে সব মিলে 17 জন পক্ষে। আর বাকি যে 6 জন আছে, 6টা রাজনৈতিক দল, তারা বলেছে যে এই ইভিএম এর সাথে একটা মেশিন আছে, এটাকে বলে ভিভিপিএটি। এটা মাহমুদ সাহেব আর ভালো বলে দেবেন, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘ করবো না। একই মুখ থেকে অনেকক্ষণ কথা শুনলে বিরক্ত লাগে। তো সেটা আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যে আমাদের বর্তমান যে মেশিন আছে তার সাথে ওই অংশটা যোগ করা সম্ভব নয়। এই জন্য সম্ভব নয়, আমাদের 70টা আসনের জন্য যে মেশিন আছে সেগুলো কিন্তু অলরেডি রিজিওনাল অফিস চলে গেছে। এখন যদি আমরা সেগুলোকে ফিরিয়ে আনি,
যে না এটার সাথে আমরা আরো মেশিন যোগ করবো, তাহলে ওটা নিয়ে আরেকবার বিতর্ক সৃষ্টি হবে। সেই জন্য ওটা আনা যাবে না। সো লেট ইট বি দেয়ার, এটার সাথে এটা নাই। যে কোনো সময় আপনি নির্বাচনের যে কোনো ফলাফল যদি চেক করতে চান, কেউ যদি মামলা করে, তাহলে এই মেশিনের মধ্যে সব সময় ডাটা কিন্তু রেকর্ডেড আছে। যে কোনো সময় কোর্টে প্রয়োজনীয় তথ্য উপস্থাপন করা সম্ভব। সেই ব্যবস্থা এই মেশিনে রাখা আছে। যে কোনো চ্যালেঞ্জ হলে কোর্টে কিন্তু আপনার প্রয়োজনীয় তথ্য দেওয়া সম্ভব। এখনো মামলা হয় না এই বিষয়ে। আর সবচেয়ে বড় কথা, এই যে আমরা মনিটর করেছি 900টা ইলেকশন হয়ে গেল অলরেডি, বর্তমান নির্বাচন কমিশনের আন্ডারেও 250টা হয়ে গেল। আমরা কোথাও কোনো লিখিত অভিযোগ, নির্বাচন কমিশনও আমাদেরকে রিসেন্টলি কনফার্ম করেছে যে তারা কোনো নির্বাচন ক্ষেত্রে কোনো আপনার লিখিত কমেন্ট পায়নি। আর আমরা যেটা মনিটর করে দেখেছি যে ভোটাররা যখন আমরা জিজ্ঞেস করেছি, ওনারা বলেছেন এটা একটু সিম্পল একটা পদ্ধতি। আপনার কাইন্ডলি মোবাইল ফোনটা সাইলেন্ট করে রাখেন, আমার ফোনটাও সাইলেন্ট করে। তো আপনার কেউ কিন্তু এটা নিয়ে মানে সবাইকে আমরা দেখেছি খুব হ্যাপিলি যে আসছেন যারা, তারা কিন্তু বলেছেন যে খুব সহজ একটা পদ্ধতি। আসলে হয় কি, এখন দেখেন আমাদের কিন্তু স্মার্টফোন সবার হাতে হাতে। বাংলাদেশে প্রায় 11 কোটি মানুষ স্মার্টফোন ইউজ করে। তাহলে এই ইভিএম ইউজ করা তাদের জন্য কোনো ব্যাপার নেই। এটা তো শুধু একটা বাটনে প্রেস করে, 2টা বাটনে প্রেস করলেই তার ভোট। আর বাকি কি আছে, তার কি করবে? বাংলাদেশের মানুষের কিন্তু আপনার এই ধরনের যে মেধা, এটা কিন্তু অনেক উঁচুতে, পৃথিবীর অনেক দেশের সমান। সব কিছু মিলে আমরা মনে করি যে ইলেকট্রনিক ভোটিং মেশিন বাংলাদেশের যে স্বচ্ছ সুন্দর নির্বাচন আগামীতে এবং তারপরে, এবং একসময় যদি আমরা সম্পূর্ণ পেপারলেস হয়ে যেতে পারি, তাহলে কিন্তু এই বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ঠিক হবে। বাংলাদেশের আমি বলবো যে রাষ্ট্র পরিচালনা আরও বেশি সুন্দর হবে, এবং যারা আসলে সুরাজনীতিবিদ, যারা নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, তারাই ক্রমশ উপরে উঠে আসে। কারণ তাদেরকে ছাড়া স্বচ্ছ নির্বাচনে জেতা কোনো দলের পক্ষে সম্ভব নয়। আপনারা কষ্ট করে শুনেছেন, সেই জন্য সবাইকে সম্মানিত উপস্থিতি, আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি আজকে এই অনুষ্ঠানের সর্বশেষ পর্যন্ত থাকার জন্য, আর আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের এই প্রোগ্রামকে সফল করতে আপনাদের সহযোগিতা কামনা করছি। আপনাদের যদি একান্ত কোনো মোবাইলে আলোচনা থাকে, তাহলে অনুগ্রহপূর্বক বাহিরে কথা বলার জন্য সাইলেন্ট করে রাখার জন্য। তো সম্মানিত উপস্থিতি, আমরা বুয়েটের উপাচার্য স্যারের কাছ থেকে অত্যন্ত ইনফরমেটিভ স্পিচ আমরা পেয়েছি ইভিএম সম্পর্কে। আমরা আরো জানবো। এ পর্যায়ে ইভিএম সম্পর্কে আজকের এই আলোচনার উপরে বক্তব্য রাখবেন ইভিএম বিশেষজ্ঞ, বিশিষ্ট শিক্ষাবিদ, বুয়েটের অধ্যাপক জনাব অধ্যাপক ডক্টর মাহফুজুল ইসলাম স্যার। মাইক বলে দেই। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় উপস্থিত ইলেকশন মনিটরিং ফোরামের প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এবং বুয়েটের ভাইস চ্যান্সেলর জব্বার স্যার সহ আপনারা সিলেটের সতীমণ্ডলী যারা উপস্থিত আছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে চাই কষ্ট করে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং সময় দেওয়ার জন্য। জব্বার স্যারের বলতে আমার ক্ষেত্রে আমি হয়তো সিলেটে শহরে মানে এই প্রথম বোধহয় আসছি, এর আগে আসা হয় নাই, যে কোনো কারণে হয়তো আসছি, ঘুরতে আসছি, কিন্তু সিলেট শহরের ভিতরে না, বাইরে দেখে চলে গেছে। আমি আসলে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে, আপনারা হয়তো অনেকেই হয়তো আমার টক শো দেখছেন, অনেক ক্ষেত্রে আমি ওগুলিতে যদি কারো যদি ব্যক্তিগত বা মন থেকে কোনো কোশ্চেন থাকে যে ইভিএম সম্বন্ধে এই ধরনের কোশ্চেন আছে, আমি মূলত সেই কোশ্চেনগুলির উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আপনাদের সামনে হাজির হয়েছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে, তা আপনার কোশ্চেনগুলিকে একটু
ই করে আমাকে বলতে পারেন যে কোনো মুহূর্তে আমি আপনাদের কোশ্চেনগুলি মেনলি চেষ্টা করবো। জব্বার স্যার খুব সুন্দরভাবে আমাদের যে প্রাথমিক যে চিন্তা ভাবনাগুলি বা ইভিএম সম্বন্ধে যে প্রাথমিক ধারণাগুলি ওগুলি ব্যাখ্যা করেছেন, প্রেক্ষাপটে ব্যাখ্যা করেছেন। আমি জাস্ট প্রথমে একটু শুরু করতে চাই আসলে আলোচনাতে, কি বলবো আমি জানি না, বাট একটু শুরু করতে এইভাবে বলতে হবে যে আমি আসলে ইভিএম এর সাথে যুক্ত হলাম কিভাবে। মানে আপনাদের হয়তো অনেকে অনেক ধরনের কোশ্চেন থাকতে পারে যে ব্যাখ্যা হয়তো শুরু থেকে দেয়নি আর কি। হ্যাঁ একটু বলি আর কি, যেহেতু জব্বার স্যার কিছু বলে ফেলছে, আমি আপনাদের যে কোশ্চেন থেকে সেই কোশ্চেন উত্তর দেবো। আপনারা জানেন যে যখন 2007 সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় তখনকার তপন চৌধুরী উপদেষ্টা, এবং তপন চৌধুরী তখন আমাদের বুয়েটকে বলেন যে কিভাবে ফটো ভোটার আইডি করা যায় তার জন্য একটা প্ল্যানিং করার জন্য, এবং বুয়েট তখন আমাকে কনভেনর করে একটা কমিটি গঠন করে, এবং আমরা এই কমিটি বাংলাদেশ আর্মির সাথে একসাথে জয়েন্টলি কাজ করি, এবং অনেক হিস্ট্রি আছে, আমি হিস্ট্রিতে যেতে চাই না, কাজ করে আমরা একটা প্ল্যানিং তৈরি করি, এবং সেই প্ল্যানিং অনুসারে 2 বছর ধরে বাংলাদেশ আর্মি ভোটার লিস্ট তৈরি করে। এবং সেই ভোটার লিস্টে যদিও বলা হয়েছিল যে এই ভোটার লিস্টে কিন্তু ডিডুপ্লিকেশন করা হবে, কিন্তু বাংলাদেশ ডিডুপ্লিকেশন মানে হচ্ছে যে এক যদি 2 জায়গায় ভোটার হইতে পারবে না, এটা ধরে ফেলবে, কিন্তু তখন পর্যন্ত হয় না। নির্বাচনে জয়ী হওয়ার পর বর্তমানে প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি প্রথম উদ্যোগ গ্রহণ করেন যে এই ভোটার লিস্টকে ডিডুপ্লিকেট করে এটাকে জাতীয় পারপাসে ব্যবহার করা যাবে। এরপরে অনেকজন আর্মি অফিসার ছিলেন, তারা হয়তো এটা চেষ্টা করে গেছেন, কাজ করে গেছেন, নির্বাচন কমিশনে কাজ করে গেছেন। এরপরে এই ডিডুপ্লিকেশন প্রসেসে যিনি অগ্রণী ভূমিকা রাখছেন, আজকে আপনারা যে এনআইডি কার্ড পাচ্ছেন, এই এনআইডি কার্ড একদম প্রথম থেকেই আমি কাজ করে আসতেছি, এবং যখন এই এনআইডি কার্ডের প্রাথমিকভাবে অনেক কমিটি হয়েছে, অনেক ইটি হয়েছে, কিন্তু মেইনলি যদি মুখ্য ভূমিকা পালন করেন উনি ছিলেন তখন ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল সুলতান মোহাম্মদ সালেহউদ্দিন, এখন উনি মেজর জেনারেল, এবং উনি দায়িত্ব থাকা অবস্থাতেই উনি অনেকগুলি মাইলফলক সিদ্ধান্ত নেবেন। উনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বসবেন, ব্যাংকের সাথে বসবেন, বিভিন্ন অফিসের সাথে বসবেন, এবং উনি আইডেন্টিটি নিশ্চিত করার জন্য এনআইডির মাধ্যমে যাতে আইডেন্টিটি নিশ্চিত হয়, এবং এনআইডি ছাড়া আজকে কোনো কাজই হচ্ছে না, এর পিছনে কিন্তু মূল যিনি চাবিটা শক্তি ছিলেন উনি ছিলেন মেজর জেনারেল সুলতান মোহাম্মদ সালেহউদ্দিন, এবং ওনার সাথে আমি খুব ঘনিষ্ঠভাবে খুবই ক্লোজলি কাজ করতাম, এবং একই সাথে প্ল্যানিং, এবং ইভেন আজকে যদি দেখেন ওখানে কিন্তু এক্সপ্লোরেটিং জরিমানা, মানে একটা প্রথমবার সংশোধন করতে 250 টাকা জরিমানা, দ্বিতীয়বার সংশোধন করতে 500 টাকা জরিমানা, এগুলো আমাদের আইডিয়া ছিল যে আমার জরিমানাগুলো এক্সপ্লোরেটিং করবো বা এই ধরনের ছিল। তো এর মধ্যে তখন একটা ইভিএম মেশিন ছিল, এবং যে মেশিনটা 2014 সালে রাজশাহীতে ইলেকশন করতে গিয়ে সমস্যা ধরা পড়ে, এবং এই মেশিনটা ব্যবহার করা হয়নি, এবং তখন সিইসি ছিলেন কাজী রকিবউদ্দিন আহমেদ। উনি আমাকে এবং মেজর জেনারেল সুলতানুদ্দিন মোহাম্মদ সালেহ ভাই দুজনকে ডাকলেন, ডেকে বললেন যে এইটাকে কিছু করা যায় কিনা। তখন আমাদের মাথায় একটা আইডিয়া আসলো যে আমরা এমন একটা মেশিন বানাতে চাই যে মেশিন বানালে কোনো মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, একজনের ভোট আরেকজন দিতে পারবে না, সময়ের বাইরে ভোট দেওয়া যাবে না, এই ধরনের একটা মেশিন বানাতে চাই। এবং আমরা একটা দীর্ঘ সময় ধরেই বাংলাদেশের নির্বাচনে কি কি ধরনের কারচুপি হয়, কতভাবে কারচুপি হয়, সবগুলিকে পর্যালোচনা করি, আমরা একটা কাগজে লিখে ফেলি। এরপরে আমাদের কাছে সবচেয়ে বড় যে এসেট ছিল ডেটাবেস, যেখানে ফিঙ্গারপ্রিন্টগুলি আছে, এবং সেই ডেটাবেসগুলি নিয়ে আমরা তারপরে এই মেশিনটাকে ডিজাইন করি। আজকে দেখেন যে ডেটাবেস নিয়ে হয়তো আপনারা বলতেছেন যে 1% প্রিজাইডিং অফিসারকে ক্ষমতা দেওয়া হচ্ছে, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আপনাদের এই একই ডেটাবেস দিয়ে তো আপনি সিম রেজিস্ট্রেশন করেছেন, এবং সিম রেজিস্ট্রেশন করার সময় কিন্তু আমরাই ছিলাম, এবং আমাদের কিন্তু ওই চ্যালেঞ্জটা যখন টেলিকম করে এসে আমাদেরকে চ্যালেঞ্জ দিছিল যে আমরা সিমটা, আমরা যখন বললাম যে গভর্নমেন্ট যখন ডিসাইড করলো যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সিম রেজিস্ট্রেশন করতে হবে, যাতে লোকজন এই সিমটাকে বিভিন্ন মানে করাপশনের কাজে ব্যবহার করতে না পারে বা দুর্নীতির কাজে ব্যবহার করতে না পারে, তখন টেলকো এসে প্রতিবাদ জানালো, এবং আমরা কিন্তু কখনো চ্যালেঞ্জ দিয়েছে মাস্কের মতোই যে কোন টেলকো যদি এই সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে বিপদে পড়ে বা সিম রেজিস্ট্রেশন না করতে পারে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, আমরা থাকবো মাঠে এবং আমরা দায়িত্ব নিব। আজও কিন্তু আমরা একই চ্যালেঞ্জ দিচ্ছি যে
ইভিএম নিয়ে কেউ যদি কোনো জায়গায় কোনো ভুল প্রমাণিত করতে পারে, ভোট কারচুপি প্রমাণিত করতে পারে, আমরা মাঠে আছি, আমাদেরকে দেখান কিভাবে পাওয়া যেতে পারে। আমি আপনাদের সামনে আছি এবং যে কারণে হয়তো আজকে এই সিলেটে চলে এসে আপনাদের সাথে কিন্তু একই চ্যালেঞ্জ দিচ্ছি যে আপনাদের যদি কোনো জায়গায় যদি কোনো কোশ্চেন থাকে, আপনাদের যদি কোনো জায়গায় মনে হয়ে থাকে জিবিএম তো ভোট কারচুপি করা যায়, তাহলে নিয়ে আসেন, আমাকে বলেন যে কোথায় কারচুপি করা যাবে, আপনাদের কোন জায়গায় সন্দেহ আছে। আমি প্রত্যেকটা ব্যাখ্যা করতে রাজি আছি এবং যদি এই ধরনের কোনো ভুল যদি পাওয়া যায়, যেগুলি আয়দার আমরা সেটা সংশোধন করবো অথবা আমরা নিজেরাই ইভিএম বন্ধ করি, আমরা নিজেরাই বলবো যে ইভিএম ব্যবহার করা যাবে না। কিন্তু আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের জবাব দিয়ে বা এই ধরনের চ্যালেঞ্জ দিয়ে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বা যারা হয়তো বিভিন্ন ধরনের সভা সেমিনার করতেছে, কেউই কিন্তু এই ধরনের কোশ্চেন নিয়ে আমাদের কাছে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আসেননি। এবং ওনারা হয়তো বিভিন্ন জায়গাতে যে বক্তব্য দিয়েছেন সেগুলো সম্পূর্ণ মন গড়া বক্তব্য, যার সাথে আসলে ইভিএম এর কোনো সম্পর্ক নেই। ইভিএম নিয়ে যে প্রশ্নগুলো আছে কিছু প্রশ্নগুলো আপনার সাথে পড়ে থাকে, এর অনেকগুলি জব্বার স্যার দিয়ে গেছেন। আসলে আমি একটা পয়েন্ট আলোচনা করতেছি, সেটা হচ্ছে জব্বার স্যার বলছিলেন যে ইলেকশন একটা উৎসব। আমি একটু দ্বিমত প্রকাশ করতে চাই স্যারের সাথে। ইলেকশন কিন্তু উৎসব না, ইলেকশন হচ্ছে আমাদের জীবন ধারণের জন্য অপরিহার্য। আজকে একজন মাস্তান যদি কোনো একটা ইউনিয়নের চেয়ারম্যান হয়, তাহলে আগামী 5 বছরের জন্য ওই অঞ্চলে সমস্ত জনগণের জীবন অতিষ্ঠ হয়ে যায়। এখানে জমি দখল করতেছে, এখানে মারামারি করতেছে, অমুকের সাথে কথা বলা যাবে না কারণ সে চেয়ারম্যানের ভাতিজা, তার সাথে কথা বলে পরে সে আমাদের রাস্তায় আটকাবে। তো এই ধরনের একটা অস্থিতিশীল পরিবেশের ভিতর দিয়ে 5 বছর কাটাতে পারে। এবং এই ধরনের একজন মাস্তান নির্বাচনে জয়ী হওয়ার সম্ভাবনা কখন থাকে? যখন সে মাস্তানি করে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়। আমাদের ইভিএম তৈরির পিছনে মূল উদ্দেশ্য ছিল এই মাস্তানি যাতে না করতে পারে। এবং আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোন মাস্তানের পক্ষে ভোট দিয়ে বা নিজে দিয়ে নির্বাচিত হওয়া ইভিএম এর পক্ষে ইভিএম দিয়ে সম্ভব না। কাজে যখনই আপনি ইভিএম ব্যবহার করবেন তখন জনগণের ভোটাধিকার ফেরত আসবে, এবং যখন জনগণের ভোটাধিকার ফেরত আসবে ওই চেয়ারম্যান মহোদয়কে, ওই এমপি মহোদয়কে, ওই মন্ত্রী মহোদয়কে আপনার বাড়িতে যেতে হবে ভোট চাওয়ার জন্য এবং আপনাকে আনতে হবে। এবং যখন উনি আপনার বাড়িতে যাবেন এবং আপনার উপর ডিপেন্ডেন্ট হবেন, তখন কিন্তু উনি পরবর্তী নির্বাচনে জয়ী হওয়ার জন্য আপনার মন রক্ষা করে চলতে হবে। কাজেই তখন কিন্তু চেয়ারম্যানের ভাতে আপনাকে হুমকি দেওয়ার সাহস পাবে না। কাজেই আমি বলবো ইলেকশন কোনো উৎসব না, ইলেকশন আমার জীবন আগামী 5 বছর কিভাবে চলবে, আমি কতটা কমফোর্ট লাইফ লিড করবো বা সিটিজেন হিসেবে কতটা দায়িত্ব মানে কতটা সুযোগ সুবিধা ভোগ করবো, তারই নিশ্চয়তা দেয় ইলেকশন। এবং ইভিএম এর মাধ্যমে সমাজ এই ইলেকশনটাকে নিশ্চিত করতে চাই। যাই হোক, এখানে অনেকগুলি কোশ্চেনে আসতে পারে। জব্বার স্যার এর উপর একটা সংলাপের কথা বলেছেন। রাজনৈতিক দলগুলি ছিল 39 রাজনৈতিক দলের মধ্যে বেশ কয়েকটা উপস্থিত ছিল। 3 দিন ব্যাপী সংলাপ হয়েছিল এবং সেই সংলাপে আমি উপস্থিত ছিলাম। আমরা ওখানে কিন্তু রাজনৈতিক দলগুলিকে বলেছি যে আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন, এবং আপনারা যদি ইভিএম এর কোথাও ভুল পেয়ে থাকেন আমরা এখানে আপনাদের সাথে আলোচনা করতে রাজি আছি। এবং ওখানে কিন্তু রাজনৈতিক দলগুলি এই ধরনের কোনো ভুল দেখাতে পারেন নাই। 3 দিনে আমি উপস্থিত ছিলাম এবং এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি উপস্থিত ছিলাম কমিশনের সাথে। এবং মেজর জেনারেল যা কথা বললাম যে সুলতান সালেহ উনিও উপস্থিত ছিলেন ওখানে, এবং আরেকজন মেজর জেনারেল উপস্থিত ছিলেন মেজর জেনারেল সাইদুর রহমান, উনি উপস্থিত ছিলেন ওই জায়গাতে। আমরা কিন্তু মানে রাজনৈতিক দলগুলি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ওখানে বসেছিলাম, বা তারা যদি কোনো প্রবলেম বের করতে পারে সেগুলিকে শোনার জন্য এবং সেগুলিকে পর্যালোচনার জন্যই আমরা কিন্তু বসেছিলাম ওখানে। কিন্তু আরেকটি ব্যক্তি কেউ এই ধরনের কোনো নিয়ে আসেন নাই তখন। আমি একটু আলোচনায় না যেয়ে আপনাদের কাছে একটু কোশ্চেন চাইতে পারি, আপনার কাল কোনো কোশ্চেন আছে কিনা ইভিএম নিয়ে? যদি কোশ্চেন থাকে কোশ্চেন জি বলেন। আচ্ছা, একটু মাইক টিপে দিন স্যার, কাইন্ডলি। আসসালামু আলাইকুম। আমরা জানি উন্নত বিশ্বে ইভিএম পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে ইভিএম পদ্ধতি খুবই কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি এই পেশায় নিয়োজিত। সিলেটের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন ধরনের মানুষ আমাদের কাছে আসে। কেউ আসে জামিন নিতে, কেউ আসে আবার মামলা করতে। যারা আসে প্রথমেই তাদের কাজ হচ্ছে একটা স্বাক্ষর দেওয়া।
তো দেখা যায় মোস্ট অফ দ্য পিপল আর ইলিগাল, মানে তারা স্বাক্ষরটা দিতে জানে না। সেখানে আমার প্রশ্ন হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলে কিভাবে ইভিএম পদ্ধতিটা কার্যকর হবে, সে সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আসলে এইটার উত্তর হয়তো কিছুটা আমাদের জব্বার স্যার দিয়ে গেছেন, ওটা আমাদের সঙ্গে খেয়াল করে দিই। ইভিএম এর ভোট যারা দিয়েছেন তারা সবাই জানেন যে ইভিএম এ কতগুলি বাটন থাকে, সাদা বাটন থাকে, এবং বাটনের পাশে কিন্তু একটা মার্কা থাকে, ছবিটা থাকে। আমরা কিন্তু ছবি দেখে ভোট দিই, ব্যবহারটা কিন্তু ছবি দেখে ভোট দিই। আগে কি করতাম, ওই মার্কার উপর বা ছবির উপরে আমাকে সিল দিতাম ব্যবহার করা। এখন ইভিএম এ কি হচ্ছে, ওই ছবির পাশে যে বাটনটা আছে ওই বাটনে চাপ দিচ্ছি আর একটা সবুজ বাটনে চাপ দিচ্ছি, তাহলে কিন্তু আমার ভোট হয়ে যাচ্ছে। কাজে এর জন্য কিন্তু শিক্ষাগত যোগ্যতা, পড়াশোনা বা কোনো কিছুই আসলে দরকার নেই, এবং এর চেয়ে কিন্তু ব্যবহারটা চাইতে যা সাক্ষর দরকার নেই, কোনো কিছুই দরকার নেই। কাজে একজন ভোটারকে শুধুমাত্র দুইটা বাটনে চাপ দিতে হবে। একটা হচ্ছে যে মার্কাটা আছে সেই মার্কার পাশে বাটনে চাপ দিতে হবে, আর একটা সবুজ রঙের বাটন আছে দিচ্ছে, এই সবুজ বাটনে চাপ দিতে হবে। দুইটা বাটনে চাপ দিতে হবে। হ্যাঁ, মার্কা চিনলেই হবে, ছবি দেখতে পাবেই হবে, সে ছবি বুঝতে পারে না। এবং যে মার্কাতে উনি দিবেন, ধরেন আপনি হয়তো বট গ্যাস মার্কাতে আপনি হয়তো সবুজ বাটন চাপ দিবেন, সাদা বাটনে চাপ দিবেন, তারপর যেই মার্কা আপনি সবুজ বাটনে চাপ দিবেন অন্যান্য সব মার্কা চলে যাবে এবং পুরো স্ক্রিন যুগে বট গ্যাসটা চলে আসবে। কাজে এটা তেমন কোনো কঠিন বিষয় না, এবং এর জন্য কোনো প্রত্যন্ত অঞ্চল বা শিক্ষা ও শিক্ষার সাথে কোনো সম্পর্ক নেই। আমরা এইভাবে খুব সহজে ডিভাইড করেছি বিষয়টা। আমি সেটা আমি একটা প্রশ্ন করতে চাই যে বাটনে যে ছাপ দিবে, যে বাটনের ছাপ দিবে, এই বাটনে প্রথমে তো তার ফিঙ্গার দেওয়ার পরে অটো তার ফটো সবগুলো চলে আসবে। বাটনে যদি ওখানে প্রভাবশালী কেউ থেকে সে চাপ দেয়, তখন কি সেই চাপে বুট সেন্ড হবে কি হবে না? আচ্ছা, এখন দেখেন এটা দৃশ্য দেখেন, এইদিকে তো যে গোপন কক্ষে একজনকে হয়তো মাস্তান বসে থাকলো, হ্যাঁ, বা যে কথা হয়তো গোপন কক্ষে এটা বলতে চাচ্ছেন। জি, আমি বলতে চাচ্ছি যে বাটনে যে ছাপ দেবে সেখানে যদি প্রভাবশালী কেউ দাঁড়ায়, পুলিশে তাকে সরায় না, সেই বাটনে প্রভাবশালী তাকে তার হাত দিয়ে ছাপ দিয়ে দেয়, তখন তো অন্যটা চলে। আচ্ছা, থ্যাংক ইউ। ওই গোপন কক্ষের ব্যাপারটাতেই আচ্ছা, ধন্যবাদ। আমি আমাদের প্রশ্নটা পেয়েছি। আচ্ছা, আমি তিনটে ইলেকশনের উদাহরণ দিয়ে শুরু করতে চাই। একটা হচ্ছে কুমিল্লা ইলেকশন, বাউফলে ইলেকশন, ঝিনাইদহ ইলেকশন। এই তিনটে ইলেকশনে প্রথম কুমিল্লা ইলেকশনে নির্বাচন কমিশনকে আমরা যখন সাজেশন দিলাম যে আপনি সিসিটিভি দিয়ে আপনি যে মনিটর করতে পারেন, দেন নির্বাচন কমিশন কিন্তু কুমিল্লা ইলেকশনে প্রথম সিসিটিভি দিয়ে, এবং এটা হচ্ছে গোপন কক্ষে সিসিটিভি বসানো হচ্ছে, এমন ভাবে বসানো হয় যাতে ব্যালট পেপার সিসিটিভি আসবে না, কিন্তু ওখানে কোন মানুষটা দাঁড়ায় আছে সেই মানুষের চেহারাটা আসবে সিসিটিভি। এবং দেখা গেল যথারীতি ওই কেন্দ্র দখলের জন্য কিছু লোক ঢুকলো কুমিল্লাতে, এবং এই ধরনের 9 জন ঢুকেছিল। 9 জনকে নির্বাচন কমিশন অ্যারেস্ট করে, এবং যখন 9 জনকে অ্যারেস্ট করলো তখন সবাই বুঝে গেল যে গোপন কক্ষে ঢুকলেই বা ঢুকলে ভর্তি থেকে ঢুকলে নির্বাচন কমিশন অ্যারেস্ট করে ফেলতেছে, আর কেউ ঢুকে নেই। হ্যাঁ, ছবি চলে আসতেছে। তবে কুমিল্লা ইলেকশনে একটা দুটো ভোট ছাড়া আর কিন্তু কুমিল্লা ভোট দিতে পারে না, মানে হারগুলি হয়তো 20-25টা ভোট হয়তো এই ধরনের হয়েছে যে যারা হয়তো মাস্টার দিতে পারছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি আশিক সালেহ স্যার, হিউম্যান ইনফরমেশন কিন্তু আমি স্যার, আমার একটা প্রশ্ন ছিল, তো ইভিএম আধুনিকরণ করা হয়েছে, সাধারণ মানুষের কাছে ওইটা মনে হয় যে অনেক কঠিন, হ্যাক করা সম্ভব, এক্সপার্ট দ্বারা হ্যাক করা সম্ভব। যে ধরেন আমি ভোট কাছে ক্লিক করলাম, চলে গেল আমার কাছে, এরকম হ্যাক করা সম্ভব সাধারণ জনগণে, যেটা আমরা দেখতে পাই। স্যার, আমি কি এটা বলতে চাচ্ছি যে আমি যখন ভোটটা দিব আমার প্রার্থীকে যে মার্কায়, আমাকে কি রসিদ, মানে একটা রিসিপ্ট কি দেওয়া সম্ভব ইভিএম দ্বারা? ধন্যবাদ স্যার। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আপনি খুব মানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, এবং সেই কোশ্চেনটা কিন্তু ওদের জায়গাতে হয়তো আপনাদের অনেকে হয়তো সেই সন্দেহটা থাকতে পারে যে আমি ভোট দিলাম বট গাছে, সেটা কি তাল গাছে যাবে কিনা, অথবা সেটা কি ধরেন মানে হাতি মাকে যাবে কিনা। আচ্ছা, এখন দেখেন এই কোশ্চেনের যদি উত্তরটা যদি দিতে যাই, ব্যাপারটা এই ধরনের আসছে, প্রথমত চিন্তা করতে হবে যে ইভিএম আসলে কি এটা কি কম্পিউটার না মেশিন? ইভিএম কিন্তু মেশিন, কম্পিউটার না। আপনি যে ওয়াশিং মেশিন ইউজ করেন বাসায়, সেই ওয়াশিং মেশিনে কিন্তু প্রোগ্রাম আছে, কিন্তু প্রোগ্রাম থাকলে কিন্তু এটা কম্পিউটার হয় না, এটা কিন্তু মেশিন, পুরোপুরি মেশিন। এবং ইভিএম যখন তৈরি করা হয়েছে তখন ইভিএম তৈরি করার পরপরই একটা ওয়াশিং মেশিন তৈরি পর যেমন প্রোগ্রামটা মেশিনের ভিতরে ঢুকাই দেওয়া হয়,
ইভিএম তৈরি হওয়ার পরই প্রোগ্রামটা মেশিনের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে এবং এই ইভিএম মেশিনটা চলে গেছে কিন্তু রিজনাল সেন্টারে এরপরে এবং উপজেলাতে জেলা পর্যায়ে চলে গেছে, সেটা কিন্তু নির্বাচন কমিশনে কোনোদিন ফেরত আসে না। এবং একই ইভিএম মেশিন দিয়ে আমাদের কিন্তু ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, উপজেলা নির্বাচন হচ্ছে, পৌরসভা নির্বাচন হচ্ছে, এমপি নির্বাচন হচ্ছে, জেলা পরিষদ নির্বাচন হচ্ছে। এবং প্রতিবারই মনে করেন আপনি একটা ভোট দিয়ে আসলেন, যেটা জপাস কিছু অ্যাড্রেস করছেন, আপনি ভোট দিয়ে আসলেন, ভোট দিয়ে আসার পর কিন্তু আপনি হয়তো দেখলেন যে তাল গাছ মার্কাটা সবার উপরে আছে, আপনি ভোট দিয়ে চলে আসলেন, ওরা যে ভোটার গেল উনি কিন্তু তাল গাছ মার্কাটা সবার উপরে পাবেন না, হয়তো দেখা যাচ্ছে সবার নিচে চলে আসছে অর্থাৎ মাঝখানে চলে আসছে, ভোটের পজিশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, সব মার্কা পজিশনগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং যেহেতু রিপ্রোগ্রাম করা যায় না এবং ইভিএম কিন্তু আমরা একবার প্রোগ্রাম করে যদি ছেড়ে দিচ্ছি এবং একই ইভিএম কিন্তু কোন জায়গাতে কিভাবে ব্যবহার হচ্ছে আমরা কেউ জানি না। কাজেই এখানে আমি এমন ধরনের একটা প্রোগ্রাম করে দেব যে প্রোগ্রামে আমি ভোট দিব তাল গাছে চলে যাবে আমমার্কায়, এই ধরনের প্রোগ্রাম করা কোনো প্রোগ্রামের পক্ষে সম্ভব না যদি আমি স্পেসিফিক যদি না জানি। হ্যাঁ, এখন হয়তো আপনি বলতে পারেন যে আমি যদি এর সাথে একটা জিনিস হয়তো আপনাদের কাছে আসছে ওদের ক্ষেত্রে যে বিদেশের ইভিএম গুলি কিভাবে কাজ করে। আমাকে তো যে কারণে বলি যে বাংলাদেশের ইভিএম পৃথিবীতে শ্রেষ্ঠ ইভিএম, অর্থাৎ আমরা যে ইভিএমটা তৈরি করছি পৃথিবীতে শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? এর কয়েকটা কারণ আছে। একটা কারণ হচ্ছে পৃথিবীতে যত ইভিএম আছে সব ইভিএম ইলেকশনের আগে কাস্টমাইজ করতে হয়, প্রোগ্রাম চেঞ্জ করতে হয়, কে কে ভোটার, কে কে ক্যান্ডিডেট, এইগুলিকে সেট আপ করে দিতে হয়। হবে ওই ইভিএম গুলিতে কিন্তু আপনি যে বুঝতে করবেন যে আপনি বট গাছে ভোট দিবেন আমি মার্কে চলে গেল, এই সম্ভাবনা আছে, কিন্তু বাংলাদেশি ইভিএম নাই, কারণ যেহেতু বাংলাদেশি ইভিএম ইলেকশন আগে কাস্টমাইজ করা হয় না। এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে পৃথিবীতে সব ইভিএম কিন্তু মোটামুটি বেশিরভাগ দেশের ইভিএম ইন্টারনেট কানেকশন আছে, যেটা আমাদের ইভিএম কিন্তু ইন্টারনেট কানেকশন নেই এবং কোনোভাবেই মেশিনের সাথে কমিউনিকেট করা যায় না। যেহেতু আপনার বাসায় ওয়াশিং মেশিন, আপনি কমিউনিকেট করতে পারেন না, কমিউনিকেট করতে পারেন না, তাই না? মেশিন তার নিজের মতোই কাজ করবে। আমাদের ইভিএমটা কিন্তু একইভাবে তৈরি করা, মেশিন নিজের মতোই কাজ করবে, আপনি কমিউনিকেট করতে পারবেন না মেশিনের সাথে, ঠিক আছে? এবং এই কারণগুলির জন্য কিন্তু আসলে এটা কোনোভাবেই সম্ভব না যে আমাদের ইভিএমে চাইলেও কোনো সরকার বা নির্বাচন কমিশন বা অন্য কেউ ভোট দিবে তাল গাছে চাপ চলে যাবে আমমার্কায়, এটা সম্ভব না। ওকে, আর যদি কারো কোশ্চেন থাকে? আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি বিয়ের পদ্ধতি বিগত নেদারল্যান্ড সরকার ইয়ে করে বাতিল ভোটিং সিস্টেম, কারণ এখানে টেম্পারিং করা অনেক সহজ, যে কেউ টেম্পারিং করতে পারে এবং পরে ভোটের রেজাল্ট ব্যবহারে নিয়ে আসতে পারে। এই বিষয়ে নিয়ে কিছু বলতে চাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা দেখেন, আমি কিছুক্ষণ আগে বললাম যে বিদেশের ইভিএমের সাথে আমাদের ইভিএমের তিনটা পার্থক্য আছে, দুইটা পার্থক্য বলে ফেলছি। একটা হচ্ছে বিদেশের ইভিএম গুলি ইলেকশনের আগে কাস্টমাইজ করতে হয়, আমাদের ইভিএম কাস্টমাইজ করা যায় না। আরেকটা বলছে যে বিদেশের ইভিএম গুলি ইন্টারনেট কানেক্টেড, বেশিরভাগ ইভিএম, আমাদের ইভিএম ইন্টারনেট কানেক্টেড না। আরেকটা বড় ফ্যাক্টর আছে যে আপনি দেখেন আমরা যখন ইভিএম যে ইভিএম আমরা ইউজ করতেছি বাংলাদেশে, এই ইভিএম এর সাথে বিদেশের ইভিএম এর আচ্ছা আরেকটা কথা বলবেন। আচ্ছা, যে ব্যাপারটা হচ্ছে যে আমরা যে ইভিএমটা ইউজ করতেছি এই ইভিএমে ভোটার শনাক্ত করতে পারে, পৃথিবীর কোনো দেশে ইভিএম ভোটার শনাক্ত করতে পারে না। এবং আপনি হয়তো প্রশ্ন আসতে পারে যে কেন শনাক্ত করতে পারে না, কারণ পৃথিবীর কোনো দেশে ভোটার ডেটাবেসই নেই। এবং আপনি যদি এগুলো জিজ্ঞেস করেন যে ভোটার ডেটাবেস কেন নাই, আমি যেটা আপনাদেরকে প্রথমে বললাম যে আমি আসলে 2007 সাল থেকে এই প্রসেসের সাথে জড়িত এবং আমরা এমন একটা টেকনোলজি এখানে বের করছি ভোটার ডেটাবেস তৈরি করা, যে টেকনোলজি এখনো পৃথিবীর কার কাছে নেই, আমাদের কাছে একমাত্র আছে। এবং যে কারণে আমরা এই যে 9 কোটি ভোটারের 36 লক্ষ ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে আমরা এই ডেটাবেসটাকে তৈরি করেছি এবং এটা এখনো কোনো দেশ পারে না। এখন দেখেন, যদি ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করতে না পারে কি করতে হবে? এখানে একটা মেশিন আছে, এই মেশিন আমাকে আইডেন্টিফাই করতে পারে না। আমাদের এখানে কি হয়, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ব্যবহারটা এই ব্যবহারটা অন করে দেন আপনি ভোট দিচ্ছেন। তো যদি ফিঙ্গারপ্রিন্ট না লাগে তখন কি হবে? আপনি বাটনে চাপ দিলে ভোট দেবে, তাই তো? যদি বাটনে চাপ দিয়ে ভোট দেয়, ভোটার দরকার আসছে না নাই, কি বলেন আপনারা? যদি ফিঙ্গারপ্রিন্ট না লাগে তাহলে কি ভোটার ছাড়া কি ভোট দিতে পারবে নাকি পারবে না? ভোট দিতে পারবে, তাই না? আচ্ছা, এবং কিভাবে ভোট দিতে পারবে? ইভেন ব্যালট পেপার চেয়ে অনেক সহজে ভোট দিতে পারবে,
কারণ ব্যালট পেপার গিয়ে তো ওই ব্যালট পেপারটা কাগজটা শিখতে হয়, সিল মারতে হয়, বাস করতে হয়। ইভিএম এ কিছুই লাগবে না, হ্যাঁ বাটন চাপ দিবেন ভোট হয়ে যাবে, আরেকটা বাটন চাপ দিবেন ভোট হয়ে যাবে। এবং ওইটা হচ্ছে ভোট কাউন্টিং মেশিন বলতে পারেন বিদেশি ইভিএম গুলিকে। ওইদিকে ইভিএম বলাটা আসলে আমাদের ইভিএম তৈরি হওয়ার পরে বিদেশি গুলিকে ইভিএম বলা যাবে না, ভোটটা বাবা বাটন কাউন্টিং মেশিন, অর্থাৎ একটা বাটন কতবার চাপ দিয়েছে সেটা শুধু গণনা করতেছে। কাজে ওই ধরনের ইভিএম ক্ষেত্রে দুর্নীতি ঠেকানোটা অনেক কষ্টকর, এবং ওই যে ব্যালট পেপার আছে তো ওই ইভিএমটা খুব খারাপ অবস্থা, যে কারণে পৃথিবীর অনেক দেশে ইভিএম বাতিল করছে। এটা ঠিক আছে, আবার অনেক দেশ হয়তো ওইকে হয়তো বাজার করে দেখা, অনেক দেশ হয়তো জাল ভোট দিতে কেউ যায়ও না, এই দুটো দেশে কিন্তু আছে, তারা কিন্তু ইভিএম ব্যবহার কন্টিনিউ করছে। কিন্তু আমাদের দেশের ইভিএম কিন্তু আমাদের দেশের পরিপ্রেক্ষিতে তৈরি করা। আমরা জানি যে এখানে ওই কেন্দ্র দখল করে, আমরা জানি এখানে রক্তারক্তি হয়, মানুষ মারা যায়, এখানে একজনের ভোট আরেকজন দেয়, আপনি অমুচিনীয় কালি লাগায় সেটা কিছুক্ষণ কচু পাতা দিয়ে ওই কালি তুলে তুলে আবার ভোট দেয়। এই বিষয়গুলি জেনেই আমরা ইভিএম তৈরি করছি। কাজেই আমাদের ইভিএম দিয়ে মানে অন্য ইভিএমের সাথে কোনোভাবে তুলনা করা যায় না। আপনার কোশ্চেন? আসসালামু আলাইকুম, আমি রুয়েল রাম। যেহেতু 150 আসনে ইভিএম হবে, 150 আসনে কি সিসি ক্যামেরার আওতায় ভোট কেন্দ্র আনা হবে কি? আর যেহেতু ইভিএম তো ঢাকা থেকে অবশ্যই একজন এটা নিয়ন্ত্রণ করবে, এইভাবে কতটুকু স্বচ্ছতা রাখবে? সরি, বুঝতে পাইছি। মানে ইভিএম এর যে সফটওয়্যারটা আছে, যেহেতু এটা ঢাকা থেকে তো অন্তর্ভুক্ত কন্ট্রোল হবে না, ঢাকাতে একমাত্র হবে, আমি তাকে বলছি আপনাদেরকে, যখন মেশিনটা তৈরি হচ্ছে তখন কিন্তু মেশিনটা কিন্তু ওয়াশিং মেশিনের মতো, ওয়াশিং মেশিন যখন তৈরি হয় তখন কিন্তু ইন্ডাস্ট্রিতেই প্রোগ্রামটা ঢুকাই কিন্তু পাঠিয়ে দেওয়া হয়, এর সাথে কিন্তু কোম্পানি বলতে কারো কোনো যোগাযোগ থাকে না। ইভিএম ঠিক একই রকম, যখন মেশিনটা তৈরি হচ্ছে ওর ভিতর প্রোগ্রাম ইনস্টল করে সাথে সাথে পাঠিয়ে দেওয়া, আর কোনো যোগাযোগ থাকে না, আর কোনো কন্ট্রোল থাকে যে 150 আসনে স্যার যে ইভিএম এটা একটা বড় দিক যে আপনি ঢাকা থেকে চাইলেই ওরা মানে কম বেশি করতে পারবে না, মানে আপনি ঢাকা থেকে না কেন্দ্রে গিয়েও ইভিএম কন্ট্রোল করতে পারবেন না, মানে ইভিএম এর পাশে টাকা থেকে কন্ট্রোল করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। এবং আমি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, বেশ কিছু জায়গায় প্রথম দিকে ইভিএম মেশিন ওই যে ব্যালট বাক্স ছিনতাই করে দিয়ে যায়, এজন্য ইভিএম মেশিনও ছিনতাই করে দিয়ে গেছিল, নিয়ে কিছু লোক বলে ফেরত দিয়ে গেছে, কিছু করতে পারে নাই। ঠিক আছে, এর মধ্যে অনেক নজির আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই যে গোপন কক্ষে যে দাঁড়ায় থেকে যে ভোট দেওয়া যায়, এটা কিন্তু আমরা কিন্তু চিন্তা করি নি আসলে, মানে জনগণ কোন জায়গায় বাদ দেয় নাই যে ইভিএম দিয়ে কিভাবে কারচুপি করা যায়, এটা চেষ্টা বাদ দেয় নাই। এবং শেষ তো ওই একটাই আবিষ্কার করছে যে গোপন কক্ষে একজন দাঁড়ায় থেকে ভোট দিবে, আর কেউ পারে না। আচ্ছা, আর 150 আসলে কি বলছেন জানি একটু সরি, 150 আসনে যে সিসি ক্যামেরা আওতা না। আচ্ছা দেখেন, যদি ইলেকশন কমিশন যদি 150 আসন সিসি ক্যামেরা আওতায় আনতে পারে, এটা খুবই ভালো উদ্যোগ হবে, আমি বলতে পারবো। বাট আমি এই মুহূর্তে হয়তো গ্যারান্টি দিতে পারতেছি না যে ইলেকশন কমিশন 150 আসনের সিসি ক্যামেরা আনতে পারবে না, পারবে কিনা। আচ্ছা যদি নাও পারে, পারলে ভালো, যদি নাও পারে, আচ্ছা এখন ব্যালট পেপারের সাথে একটু তুলনা করেন তো, যদি আমি করতে চাই, ধরে নেন। এবং এই জন্য কিন্তু নির্বাচন কমিশন যে কথা বলতেছে অংশীদারমূলক নির্বাচন। অংশীদারমূলক নির্বাচন কি, যদি ব্যাপারটা যদি এমন হয় যে এখানে মনে করেন যে বট গাছ মার্কা আছে আর হাতি মার্কা আছে, দুইটা ক্যান্ডিডেট আছে, এখন হাতি মার্কা ক্যান্ডিডেট নির্বাচনে কেউ নাই, এর পুলিং গাছের জন্য কিছুই নাই, ঠিক আছে, শুধু বট গাছ মার্কাই আছে। যদি এরকম মনে হয় তাহলে কিন্তু বট গাছ মার্কা যদি গোপন কক্ষে বসে থাকে, সিসি ক্যামেরা যদি না থাকে, তাহলে কিছু করার নেই, সিল মারি দেবে, ঠিক আছে, ওই যে ভোটার যাবে ভোটার ভবিষ্যতে যাবে। এই ক্ষেত্রে কিন্তু একটা ঘটনা ঘটবে, নিশ্চয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এতটা বোকা না যে আমি যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছি আর আরেকজনের ভোট দিয়ে দিচ্ছি, কিছুক্ষণ পরে মুখ জুতা বন্ধ করে দিচ্ছে যেন ওখানে তো ভোট দেওয়া যায় না। ফলে আলটিমেটলি তো নির্বাচিত হবে, দেখবেন যে ভোট পাইছে 8% বা 7% অথবা 10%। এবং যখন 10% ভোট পেয়ে যাবে তখন কিন্তু আপনি কিন্তু তার জনপ্রিয়তা কিন্তু বুঝে গেলেন যে আসলে সে 2 নম্বর করতে চাইছিল, 2 নম্বর করতে পারে, যদিও নির্বাচন করেছে, বিষয়টা কিন্তু এই পর্যায়ে চলে আসে। আচ্ছা, আরেকটা যদি উল্টা দিকে যদি দেখেন, কারণ যেহেতু ভোটার সব ভোট দিতে পারবে না, ভোটে হয়তো যাবে না, কারণ যদি ভোটই না নিতে পারেন যাবো না, ঠিক আছে। আর দ্বিতীয়ত যে প্রশ্ন যদি হচ্ছে যে ডেফিনেটলি তখন কিন্তু জনপ্রিয়তা যাচাই, মনে করেন যে এমনি একটা ইয়েতে ইলেকশন হয়েছে, উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পরিষদ ইলেকশন হয়েছে, তখন কিন্তু সেন্ট্রাল নেতৃবৃন্দ কিন্তু ওই সে যে মাস্তান বা সে যে জোর করে ভোট দিচ্ছে এটা কিন্তু প্রমাণ কিন্তু থাকে না, নির্বাচন কমিশনের কাছেও থাকে না, গভর্নমেন্টের কাছেও থাকে না। কিন্তু যখন কেউ যখন 10% ভোট পায় পাস করে, সেই তথ্যটা কিন্তু দেশের সব জনগণের কাছে থাকে,
সুতরাং সেখান থেকে নেতার গুরুত্ব কিন্তু বোঝা যায়। এবং দল যে কোনো দলই হতে দল কিন্তু পুরোপুরিতে এই যে ব্যবস্থা দিতে পারবে যে ও 10% ভোট পেয়েছে আমাদের ওই নেতা থেকে কাজ হবে না। এজেন্টও তো কোনো দরকারও নাই, এজেন্টও দেখে দেখুন এই যেভাবে স্বচ্ছ বুথ এর মধ্যে তো এজেন্টও লাগে না, এজেন্ট লাগবে না। ইভিএম এর ক্ষেত্রে যে জিনিসগুলি আপনাকে বলি, একটা হচ্ছে এজেন্ট কোনো দরকার নেই, এখানে কোনো পুলিং এজেন্ট দরকার নেই আসলে ইভিএম মেশিনে ভোট করতে হবে। হ্যাঁ, কোনো হাতে কোনো কালি দেওয়া দরকার নেই, আপনার হাতটা নষ্ট করা দরকার নেই, ঠিক আছে? আপনার কোনো সিগনেচারও দরকার নেই, কোনো ফিঙ্গারপ্রিন্টও দরকার নেই। হ্যাঁ, তো তারপরে যদি এখন যদি সিগনেচার এখনো নেয়, ওই যে যেহেতু ব্যালট এবং ইভিএম দুটি আছে, ওই আইনগত বাধ্যবাধকতা যদি নেয়, কিন্তু এর কোনো দরকার নেই। আমার একটু প্রশ্ন ছিল, হ্যাঁ জি, যেমন বলছিলেন যে আসলে হ্যাঁ না, অভাব অ্যাক্টিভের জন্য সব পুলিং এজেন্ট না হলেও অ্যাক্টিভ করতে পারবে। মানে পুলিং এজেন্টের জিনিস হচ্ছে হ্যাঁ থাকলে ভালো অভাব অ্যাক্টিভের জন্য, কারণ পুলিং এজেন্ট না হলেও চল পাবে এই কারণে, কারণ যখন ধর আমার ফিঙ্গারপ্রিন্টে মিললো না, এখন আমি অ্যাড করতে চাই, তো যখনই আমার আইডি নাম্বারটা বা ভোটার নাম্বারটা বেশি থেকে এন্ট্রি করা হবে, আমার ছবি কিন্তু চলে আসবে মনিটরে, এবং ওই ছবিটা দেখে কিন্তু প্রিজাইডিং অফিসার সহজে আইডেন্টিফাই করতে পারবে যে আমি ওই ব্যক্তিকে। আমার একটি প্রশ্ন ছিল আসলে, যেমন বলছিলেন যে আসলে নির্বাচনের যে প্রভাব বিস্তারের যে বিষয়টি আমরা দেখি যে বিভিন্ন সময় হয়, সেই প্রভাব বিস্তারটাকে দূর করার জন্য এবং স্বচ্ছ নির্বাচনের জন্য কিন্তু ইভিএম সিস্টেমটা চালু করা হচ্ছে। কিন্তু যদি কোনো কারণে আমরা এরকমও দেখেছি যে এক প্রার্থী অন্য প্রার্থীর যে ভোটার যারা আছে তাদেরকে কেন্দ্র থেকে তাড়িয়ে দেওয়া বা তাদেরকে কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই ক্ষেত্রে ইভিএম সিস্টেমটা কি তাদের জন্য সহজ হবে কিনা? আমার প্রার্থীকে আমি সমর্থনের জন্য আমার ভোটার যারা আছে অটোমেটিক্যালি তারা ভোট দিচ্ছেন ধরেন তালগাছ মার্কায়, সেখানে হচ্ছে খাজুরগাছ মার্কার যে প্রার্থী যারা আছে, প্রার্থী বা ভোটার যারা আছেন, তারা এসে দেখছেন যে দুর্বলভাবে ভাবে আমার ভোটটা তালগাছে দেওয়া হয়। একটা কুশলীটা আমি পেয়ে গেছি। আচ্ছা দেখেন, আমি কিন্তু এটা উত্তর হয়তো আংশিকভাবে দিয়েছি, আমি একটু ক্লিয়ার ভাবে দিচ্ছি আপনাদেরকে, যে যদি আগে কি হতো ব্যালট পেপারে আমি ভোটারদেরকে আসতে দিলাম না, তাদেরকে বাড়িতে ভয় দেখালাম যে আপনারা ভোট দিতে যায় না, গেলে কিন্তু খবর আছে, ওকে, তারপরে কিন্তু আমি সিল মারি দিলাম, দিয়ে আমি কিন্তু ভোট কাটতে দেবো, 80% ভোট কাটতে দিলাম। এখন যদি আমি যদি বলি যে আপনি ভোট দিতে আইসেন না, ওই যে লোকটা ভোট দিতে আসলো না, আমি কিন্তু ওই লোকে ভোট কোনোভাবেই কাজ করতে পারবো না, হবে আমার ভোটের পরিমাণ কমে যাবে। যে কথা কিছুক্ষণ আগে বললাম, তখন কিন্তু আমাকে দেখা যাবে যে ওই যে 12% ভোট পেয়ে নেতা নির্বাচিত হইতে হচ্ছে, আমি তো নির্বাচিত হচ্ছি, ঠিক আছে, বিরোধী দলকে আসতে দিইনি, কিন্তু আমি হয়তো ভোট পাইছি আমার জন্য সমর্থন আছে, হয়তো 12% আছে বা 20% আছে। যখন আমি 12% ভোট দিয়ে যখন নির্বাচিত হবো, তখন কিন্তু সেই ভোটটা কিন্তু বা নেতা ব্যাপারে কিন্তু প্রশ্ন তৈরি হবে যে ওই নেতাকে জনগণ চাই কিনা, ঠিক আছে? কাজে এখানে কিন্তু ওই সুযোগটা নেই। শেষ প্রশ্নটা শেষ আমি পঙ্কিমিয়ারে লালি আপনার কাছে দুটি প্রশ্ন করব, যে আমি লোকের মুখে শুনেছি যে এবিএম এ ভোট দিলে একটা টিফা মারলে অন্যদিকে চলে যাবে, অন্যদিকে সব ভোট চলে যাবে, এই একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হলো যে আমরা বাংলাদেশের ইলেকশন দেখেছি, কিন্তু অনেক সময় অনেক মানুষে মন্তব্য করেছে যে আমরা ইলেকশনে 30% মানুষের ভোট হয়েছে, কিন্তু আমাদের গ্রহণযোগ্য কত পার্সেন্ট ভোট হলে বাংলাদেশের ইলেকশন গ্রহণযোগ্য হবে, এই আমার একটা প্রশ্ন। আচ্ছা ধন্যবাদ। আপনি যে কথাটা বললেন যে এক জায়গায় ভোট দিলে আরেক জায়গায় যাবে, এর উত্তর আমি অলরেডি দিয়েছি, তারপরে আমি একটু যদি এক্সপ্লেন করি। আমাদের টোটাল 983 মতো ইলেকশন হয়েছে, আমি ইলেকশন মনিটরিং করলাম, যেদিন নির্বাচন কমিশনের দেখা করলেন ওই দিন তারা হিসাব দিয়েছে 893 ইলেকশন হয়েছে ইভিএম দিয়ে, এবং এখানে কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি ইলেকশন পর্যন্ত সব ইলেকশন হয়েছে। এই 983 ইলেকশনের মধ্যে একটা ইলেকশনে কিন্তু কেউ কোনো কমপ্লেন করে নেই, এবং এই 893 ইলেকশনের মধ্যে একটা ইলেকশনে মারামারি হয় নাই, কোনো ঝগড়াঝাটি হয় নাই ইলেকশন, এবং এই 800 ইলেকশনের মধ্যে কোনো ইলেকশনে কোনো কেস হয় নাই, আদালতে কোনো অবজেকশন থাকে, এবং ইলেকশন মনিটরিং করলাম বা নির্বাচন কমিশন কারোর কাছে কোনো আপত্তি তুলে নেয়। তাহলে অর্থাৎ অবজারভেশন বলে যে এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই, এবং টেকনিক্যালি যেটা সম্ভব তা সেটা ব্যাখ্যা আমি আপনাদেরকে দিয়েছি। আর দ্বিতীয় কোশ্চেন যেটা করছেন যে হ্যাঁ আমাদের বাংলাদেশে এই ধরনের কোনো আইন নাই যে কত পার্সেন্ট ভোট কাস্ট হলে নির্বাচন, এই যে
না ইয়েতে আছে যেমন অন্য অস্ট্রেলিয়াতে আছে ওটা আলাদা অন্য সিস্টেম আছে অন্য সিস্টেম আচ্ছা দেখো এটা বাংলাদেশে পৃথিবীর কোনো দেশে আসলে এইভাবে ডাইরেক্টলি নাই অস্ট্রেলিয়াতে ডাইরেক্ট আসছে কিন্তু সেটা হচ্ছে ভোটারকে মানে ক্যান্ডিডেটকে বাদ দিয়ে 50% নিয়ে আসে ওটা আলাদা জিনিস এটা পৃথিবীর কোনো দেশে নাই যে কত পার্সেন্ট ভোটার হবে বা কত পার্সেন্ট ভোট কাস্ট হবে নেতা নির্বাচন হবে তবে যে জিনিসটা আছে হ্যাঁ 2% ভোট দিলে 3% ভোট দিয়ে নেতা নির্বাচিত হতে পারে এটা কোনো সন্দেহ নেই কিন্তু যখন 2% বা 3% ভোট দিয়ে নেতা নির্বাচন হবে তখন কিন্তু ওই নেতার কিন্তু বিভিন্ন ধরনের চাপ থেকে যায় এবং ওই নেতাকে প্রকৃতিতে কোনো পার্টি নমিনেশন দিবে কিনা সেই বিষয়টা কিন্তু থেকে যায় কাজে এগুলো কিন্তু ইভিএম কিন্তু ইনডাইরেক্টলি আলটিমেটলি ওই জায়গাটা কন্ট্রোল করতেছে আমার মনে হয় যে আসসালামু আলাইকুম আসলে শেষ একটি প্রশ্ন আমার রয়ে গেছে এটা আসলে অনেকেই অনেকভাবে বলেছেন যে বুট আমি একটাতে দিয়ে যাচ্ছি আর অন্যটা চলে যাচ্ছে আমার প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় একটু ভিন্ন আমি আপনাদের কাছে জানতে চাই যে যখন দুজন প্রার্থী যদি এক জায়গায় থাকে এবং একটা নির্বাচন সেন্টারে যখন ভোট হয় তখন দেখা গেল একজন 700 ভোট পেয়েছে একজন পেয়েছে 500 কিন্তু ভোট জায়গায় আছে আমি যেটাতে দিয়েছি সেটাতেই আমার ফিঙ্গারটা আছে কিন্তু হিসাবের বেলায় দেখা যাচ্ছে যে হিসাবটা একটু উলটপালট হয়ে গেছে সেক্ষেত্রে যদি কোনো প্রতিনিধি কোনো প্রার্থী যদি মনে করেন যে ওনার নিজের চোখে দেখবেন যে আসলে আমার ভোটের লিস্টটা ঠিক আছে কিনা যেটা আমরা আগে দেখেছি যে ব্যালটের মাধ্যমে যেটা হতো সেটা নিয়ে যদি কোনো ঝামেলা হয় কোনো সেন্টারে পরবর্তীতে যারা দায়িত্বশীল আছেন তারা বসে আবার এই ভোটটা পুনরায় গণে এরপরে রেজাল্ট দেওয়া হয় সেক্ষেত্রে কোনো প্রার্থী যদি কোনো সেন্টারে দেখতে চায় তার নিজ চোখকে যে আমার বুট এতগুলা বুট কি আমার শিলে পড়েছে বা আমার প্রতীকে পড়েছে সেক্ষেত্রে আমরা একটু ক্লিয়ার জানতে চাই যেটা জনমত বা বিভিন্নভাবে এই যে এবিএম সিস্টেমটা নিয়ে বলা হচ্ছে যে এটা একটা ডিজিটাল চুরি তো সেই দিক থেকে কিন্তু আমার এই প্রশ্নটা কেউ যদি ক্লিয়ার হতে চায় তাহলে কি সে দেখতে পারবে তার প্রতীকে বুট আছে 505টি অথবা 760টি এই বিষয়টা আচ্ছা আপনি বুঝতে পারছেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আচ্ছা আমরা যদি ব্যালট পেপারে আর ইভিএম এর মধ্যে যদি ভোট গণনার সিস্টেমে একটু পার্থক্য দেখি ব্যালট পেপারে কি হয় একটা একটা ব্যালট পেপার নেওয়া হয় দিয়ে স্তূপ তৈরি করা হয় তারপর গণনা করা হয় যে কে কয়টা ভোট পেল এটা আলাদা আলাদা করে গণনা করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু ভোট এদিক ওদিক সরানোর একটা সুযোগ থাকে ইভেন বাক্স চুরি করার সুযোগ থাকে ইভেন ভোট গণনা করে বাক্স চিন্তায় ঘটনা ঘটে কিন্তু ইভিএম এ কিন্তু আপনি ভোট শেষ হয়ে যাওয়ার পরে একটা প্রিন্ট আউট বের হয় কে কত ভোট পাইছে এবং সেখানে কিন্তু পোলিং এজেন্ট নির্বাচন কমিশনার সবাইকে সাইন করতে হয় এবং সাইন করে 5 কপি প্রিন্ট করা হয় ওখানে বোধহয় 1 কপি 2 কপি দিয়ে দেয় আর বাকি কপি নির্বাচন কমিশন বিভিন্ন পাঠানো হয় এইটা হচ্ছে প্রসেসটা ওকে এখন দেখেন তার মানে এই প্রিন্টেড কাগজ কিন্তু চেঞ্জ করাটা সম্ভব না কারণ এর বেশি কিন্তু কারো কথা শুনে না এটা হচ্ছে একটা উত্তর দ্বিতীয় কোশ্চেন যেটা আসছে সেটা হচ্ছে একটাই উপায় আছে যে যখন জেলা সদরে নির্বাচন কমিশনের অফিসে যখন ভোটগুলিকে গণনা করে বা যোগ করে তখন সেটা ম্যানুয়ালি করতে হয় সেটা কিন্তু প্রিন্টেড কাগজ পাওয়া যায় না সেখানে গণনায় ভুল থাকতে পারে যদি কেউ ভুল করতে পারে ভুল করবে সেটা তারা যোগ করে দেখাই যেতে পারে এখন কোশ্চেনটা হচ্ছে যে যদি কেউ যদি চ্যালেঞ্জ করে তাহলে চ্যালেঞ্জ করার জন্য ইভিএম এর ভিতরে কিন্তু লক টেবিল থাকে কখন কি ঘটছে না ঘটছে এভরিথিং দেখা থাকে ইলেকশন শুরু থেকে শেষ পর্যন্ত এবং এই লক টেবিল কিন্তু যদি দেখতে হবে বাইক করতে হবে এখনকার আইন অনুসারে আদালতে কেস করে আদালত কিন্তু পুরো লক টেবিল আপনাকে প্রিন্ট করে দেখাতে পারে যে কে কখন কোন ঘটনাটা ঘটছে কাজে ইভিএম এ কিন্তু প্রত্যেকটা তথ্যই থাকে কখন যখন যা ঘটছে প্রত্যেকটা তথ্য এখানে লিপিবদ্ধ থাকে আর এখানে একটা কেন্দ্রে ভোট এদিক সেদিক করার কোনো সুযোগ নাই কাজে ইভিএম আপনার কথা শুনবে না আমার কথা শুনবে না ইভিএম যা ভোট হয়েছে যেভাবে ভোট হয়েছে সেদিকে প্রিন্ট করে দিয়েছে একটাই সমস্যা সেটা হচ্ছে যে জেলা নির্বাচন কমিশন অফিসে যোগ করতে ভুল করে সেটা তো যোগ করে আবার দেখা যেতে পারে ওদের প্রিন্টের কাগজ আছে সাইন করা কাগজ আছে কাজে এই ক্ষেত্রে সমস্যা হবে আচ্ছা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আপনাদের কোশ্চেনগুলোর জন্য এবং আশা করি যে আপনারা হয়তো ইভিএম সম্বন্ধে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়েছে এবং আমাদের দেশে সত্যিকার অর্থে আমরা যদি সভ্য সমাজে ফিরে যেতে চাই তাহলে ইভিএম এর বিকল্প নেই এবং সেই উদ্দেশ্য নিয়ে আমরা ইভিএম তৈরি করেছিলাম আপনার সবাই কথা বলতে ধন্যবাদ আমাদের আজকের মূল আলোচক ডক্টর মাহফুজ সাহেবকে আমরা যে প্রশ্নগুলো হাউস থেকে পেয়েছি এখানে জনপ্রতিনিধি আছে আমরা যে প্রশ্নগুলো হাউস থেকে পেয়েছি আমার মনে হয় এই বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার আপনারা কি মনে করেন
ইভিএম বিষয়ে আর কোনো প্রশ্ন আছে না? আমার তো মনে হয় না। না, প্রশ্ন পর্ব শেষ। আমি মনে করি যে প্রশ্নগুলো আপনারা করেছেন রিপিট করেছেন শুধুমাত্র। হ্যাঁ, আমরা তো বুঝলাম স্যার, আমরা যারা আছি এরা তো নাগরিক, অবশ্যই আমরা অবশ্যই বুঝছি সাধারণ যারা নাগরিক আছে, যারা ভোট দেয়, গ্রামাঞ্চলে যারা আছে, সত্যিকারে যারা সাধারণ নাগরিক যারা আছে